আমি আমার জীবনে ভাই অনেক কাঁদছি, আমি আর কাঁদতে চাই না। আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করতে চাই, কারণ কাদার মতো আমার কাছে আর কিছুই নেই। আমি 2020-এর পর থেকে খুব বেশি ডিপ্রেশনে ছিলাম। আচ্ছা, এটা আসলে এটার কোনো মানে মাত্রা নেই, এত পর্যায়ে একটা ডিপ্রেশন আমার গেছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে সাইফ ভাই এমন কিছুর সাথে সাক্ষী ছিল যার কারণে এত বড় ডিপ্রেশন 20 সালে পার করছে? ব্যক্তিগত জীবন এগুলা নিয়েই, এগুলা থেকে বের হওয়া সহজে হওয়া যায় না। যখন 5-6 বছরের একটা জার্নি আপনার পেছনে থাকে, অনেক স্মৃতি আপনার পেছনে থাকে, ওইখান থেকে বের হওয়ার জন্য আপনার 5-6 দিনে সম্ভব না। মানুষের জীবনে একটা ধাক্কা অনেক বড় পরিবর্তন আনতে পারে, অ্যাবসলিউটলি। সেটা আপনাকে দেখলে আসলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আমি রাত্রে মশারি টানায় ঘুমাই যাতে সাপ না ওঠে বিছানায়। 14 থেকে নিয়ে 22, প্রায় 8 বছর আমাদের একটা জার্নি ছিল অন্ধকারের মতো, যেটা তো সোশ্যাল মিডিয়াতে কোনোদিন আসে নাই, কেউ জানেও না। এই 8 বছরের যে পরিশ্রমটা, এই পরিশ্রম যদি আমি কাউকে দেখাইতে পারতাম, সে সহ্য করতে পারতো না। এর আগে আমার বাবা তেমন কিছু করতেন না, উনি কাজী মৌলবী ছিলেন, বিয়ে পড়াইতেন। একটা ইনসিডেন্স হয়, ওটার কারণে ওনার জেল হয় 5 বছর। বিসমিল্লাহ এগ্রোর উদ্দেশ্য কি? কন্টেন্ট ক্রিয়েশন নাকি বিজনেস? তাহলে কন্টেন্ট ক্রিয়েশনে কেন? এইটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন। কৃষির ভিডিও বানিয়ে আসলে সেলিব্রিটি হওয়া যায়, এটা আসলে মানুষ কখনো চিন্তা করতো না। ভাই, পাগলামি না করলে তো জীবনে কিছু করতে পারবেন না। যে কোনো জিনিসের পাগলামিটাই মেন। পাগলামি করে মানুষ অনেক কিছু করে ফেলে। বাংলাদেশে ই কমার্সের মানে বিপ্লব ঘটানোর মধ্যে যদি কাউকে বলেন, তাহলে জামশেদ মজুমদার ভাই, উনার আসলে কোনো তুলনা নাই। আসোনা ফাউন্ডেশনে আমার কিউরিসিটি থেকে একটা কোশ্চেন, সেটা হলো যে আপনি তো খুব কাছ থেকে দেখছেন তাদের কার্যক্রম, ওখানে কেউ যারা হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে কোনোভাবে বা অন্য ধর্মাবলম্বী মুসলিম বাদে নিয়োগ দেওয়া হয়? এই বয়স আল্লাহ যতটুকু দিছে, যে 1000 বছর সেজদায় পড়ে থাকলে তো শেষ করতে পারবো না। অবশ্যই। এটা আল্লাহ তাআলার রহমত। আপনার খামারে তো গরু, কোয়েল বললেন, হাঁস বললেন, মাছ সবই আছে, কোনটাতে সবচেয়ে বেশি লাভ আসে? কৃষি জার্নিতে কাকে দেখে আসলে আসা হয়েছে? কোনো অনুপ্রেরণা মানুষ আছে কিনা? না, কেউ নাই, কেউ কোনো অনুপ্রেরণার মানুষ নাই। এরপরে তখন 2 বছর পার হয়ে গেছে, 2 বছরে আরো অনেক কথা জমা হয়েছে, জমা হয়েছে। এই যে আজকে এসে বলে গেলাম। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ব্যস্ততা কেমন যাচ্ছে এখন? আলহামদুলিল্লাহ, ব্যস্ততা অনেক বেশি। হুম। ব্যস্ততা তো থাকবেই। এত ব্যস্ততার মাঝে এখানে কিভাবে আসলেন? আহ, আপনার সাথে এর আগে অনেকবার আমাদের যোগাযোগ হয়েছিল, বাট আমাদের সময়ের কারণে হয়নি। বাট সময় তো বের করতেই হবে, এই জন্য ব্যস্ততা যতই থাকুক সময় বের করে আসতে হয়েছে আর কি। আমি আপনাকে কিন্তু মানে লেগে থাকা যেটাকে বলে, আমি তার সর্বোচ্চ প্রমাণ দিচ্ছি। জি, ভাইয়া, বিসমিল্লাহ এগ্রোর সাথে মানুষ অনেক বেশি কানেক্টেড। জি। এটার কারণ কি? মানে আপনি আসলে কি দেখেন, এটা কি কারণে আসলে হতে পারে, এত কানেক্টেড হওয়ার কারণ কি? এটা আসলে প্রথমত আল্লাহ তাআলার রহমত। হুম। এটার বাইরে যদি বলতে হয়, আমার বলার মতো তেমন কিছুই নাই। কারণ আল্লাহ তাআলা যদি না চাইতেন, তাহলে হয়তো এটা সম্ভব ছিল না। কারণ গ্রামের একদম সাধারণ একটা ছেলে, যাকে কেউ চিনে না, আর তার কাজকর্ম ১ম দিকে তেমন কেউ পছন্দও করে না, এমন একটা মানুষকে এই পর্যায়ে নিয়ে আসা আল্লাহ তাআলার রহমত ছাড়া অন্য কিছুই না। এটা অবশ্যই। আর আল্লাহ তাআলার রহমত তো অবশ্যই আছে। বাট আপনি এমন কিছু ইউনিক জিনিস অবশ্যই আপনার কনটেন্টের মধ্যে রাখেন, যার কারণে আসলে মানুষ হয়তোবা আপনাকে অন্যদের চাইতে অবশ্যই আলাদা করে দেখে। সেই ইউনিক জিনিসটা কি আসলে? জি, কৃষিভিত্তিক আমাদের যেসব কাজগুলি রয়েছে, স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় এটা। কৃষি বলতে মানুষ বোঝে একেবারে গ্রামের মানুষ, জীর্ণশীর্ণ মানুষ, এরকম হুম। শিক্ষিত মানুষ, প্যান্ট শার্ট পরা, একটু স্মার্ট, এরকম মানুষ খুব কম দেখা যায় আরকি। এক্সাক্টলি। সো যারা আগে এটা চিন্তা করতো যে কৃষি মানেই হচ্ছে একেবারে নিম্ন স্তরের মানুষ, যেটা ভাবে মানুষ আরকি, হুম, হুম, হুম। তার থেকে হয়তো আমরা বের করে নিয়ে আসতে পারছি মানুষদেরকে, এবং তারা আমাদেরকে দেখে এটা এখন অভ্যস্ত যে কৃষি শুধু ওইটা না, কৃষি একটা মানে আভিজাত্যপূর্ণ একটা পেশা। পেশা অবশ্যই। হ্যাঁ, এই কারণে হয়তো মানুষ পছন্দ করে। না, আলহামদুলিল্লাহ। ভালো অ্যান্সার ভাইয়া। মানে আপনি মনে হয় সব সেট করে আসছেন যে এই অ্যান্সার গুলো আমি দিব আজকে। না, না, একদমই না, একদমই না। আচ্ছা। জি, ভাইয়া, আমাদের মানে প্রত্যেকটা পডকাস্টে একটা বৈশিষ্ট্য থাকে যে আমরা শৈশবকাল থেকে শুরু করি। জি। শৈশবকাল কেমন কাটছে? শৈশবকাল আমাদের একেবারে ছোটবেলা। হুম, আমি আ এক কথায় যদি বলতে হয়, তাহলে কখনোই বাবা-মার সাথে থাকা হয় নাই। হুম। ক্লাস 2 থেকে শুরু করে আমি বাহিরেই বড় হইছি। আচ্ছা। মাদ্রাসায় পড়াশোনা করছি। হুম, ১ম এ হেফজখানায় ভর্তি হইছিলাম। হুম। সেখানে কিছুদিন পড়াশোনা করার পরে আমাকে দিয়ে দেওয়া হয় হচ্ছে আমার মেজো মামার কাছে। হুম। মামা আমাকে যে নিয়ে আসছে আজকে। আচ্ছা, 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 জি, আচ্ছা। ওনার কাছেই আমি হচ্ছে
ছোটবেলাতে একেবারে ছোটবেলাটা তার কাছেই আমার কাটে। হুম, এরপরে একটু যখন বড় হই, ক্লাস 4 এ উঠি, হুম। তখন মামার ইন্টারমিডিয়েট শেষ হয়ে যায়। আচ্ছা। তখন মামা ওই মাদ্রাসা ত্যাগ করেন। হুম, ওইটা ইন্টারমিডিয়েট পর্যন্তই ছিল, আলিম পর্যন্ত ছিল। এরপরে ছোট মামার কাছে যাই হুম, হুম। ক্লাস 5 থেকে। আমি যখন ক্লাস 5 এ পড়ি, ছোট মামা তখন আ দাখিল পরীক্ষা দিয়ে ওখান থেকে চলে যান। আচ্ছা, আচ্ছা। তো এরপর আমার ওখানে আর থাকা হয় নাই। হুম, যেহেতু মামা নাই, এরপর আমি চলে আসি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। হুম, সেখানে 6-7 পড়ি আমি। 5, হুম, 6, 7 এই ৩ ক্লাস সেখানেই ছিলাম, আলিয়া মাদ্রাসাতে। হুম, এরপর সেখান থেকে যেহেতু গ্রামে ছিলাম, একটু বাউন্ডুলের স্বভাবে ধরে বসলো। হুম, হুম, মা মনে করলো এখন যদি বাড়িতে রাখি হয়তো নষ্ট হয়ে যাবে, হুম, হুম, বখাটে হয়ে যাবে। হুম। এরপরে কি করবে? দিয়ে দিছিল হচ্ছে বড় মামার কাছে। আচ্ছা, আচ্ছা। তো বড় মামা নিয়ে আমাকে ভর্তি করছিল নারায়ণগঞ্জে হুম, তার এক বন্ধুর মাদ্রাসায়, যেখানেই আমি ক্লাস 8 থেকে নিয়ে শুরু করে আলিম পর্যন্ত পড়াশোনা করেছি। হুম। অনেকটাই। জি, এরপরে আ মানিকগঞ্জ সরকারি কলেজে হুম, অনার্স, দেবেন্দ্র কলেজে, হুম। টঙ্গী সরকারি কলেজে মাস্টার্স। এই মাশাআল্লাহ। হচ্ছে পড়াশোনার জার্নি। হুম। এর পাশাপাশি আমার কৃষি জার্নি শুরু হয় এর মধ্য দিয়েই, বিশেষ করে অনার্সে ওঠার পরে। আচ্ছা, পুরাটাই শুধু মামার গল্প শুনলাম। বাবা, চাচা, দাদা তাদের কোনো অবদান নাই এই জার্নিতে? মামাদের অবদান বলতে হয় এই কারণেই, কারণ আমি তো ছিলাম মামাদের কাছেই। আচ্ছা, হুম। চাচাদের সান্নিধ্য তেমন পাইনি। কেন এটা আমরা জানতে পারি? পাই নাই কারণ তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত। আমার ফ্যামিলিটা অনেক বড়। হুম, বাবা, চাচারা ১০ ভাই। তো তাদের সান্নিধ্যে তেমন থাকাও হয় নাই। আর ওরকম ইয়াও নাই তাদের সাথে। এখন সম্পর্ক সবার সাথেই ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা। বাবা কি করে আপনার যে আমাদের আঙ্কেল? আমার বাবা এখন আমাদের সাথেই হুম, কৃষিকাজ, এবং এর আগে আমার বাবা আম তেমন কিছু করতেন না। উনি কাজী মৌলবি ছিলেন, হুম, বিয়ে পড়াইতেন। হুম, 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 হুম। একটা ইনসিডেন্স হয়, ওটার কারণে উনার জেল হয় ৫ বছরের। এরপর কিছুদিন জেল খাটেন। এরপর জামিনে মুক্তি পান। এরপর থেকে আর তিনি কোথাও যান নাই। বাড়িতেই থাকতেন এবং কৃষিকাজ করতেন। আচ্ছা, একটু ব্যাক করি। সেটা হলো যে মাদ্রাসায় একেবারে পড়াশোনা আপনার লাইনটা ছিল। জি, মাদ্রাসায় পড়াশোনা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয় রিসেন্ট জি, জি, ক্ষেত্রে। জি। আ এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? মানে যেহেতু কথার সাপেক্ষে আসছে সেই সাপেক্ষে আসলে কোয়েশ্চেনটা করা। মাদ্রাসার পড়াশোনা নিয়ে মাদ্রাসার যে কারিকুলাম আছে, মাদ্রাসার যে সিস্টেম আছে এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়। আ জি। এটাকে আপনি কিভাবে দেখেন আসলে? মাদ্রাসার থেকে পড়াশোনা করে আসছি আমি। আমার কাছে মনে হয় নাই যে কন্ট্রোভার্সি করার মতো কোনো বিষয় ছিল। আমি হুম, যতদিন পড়াশোনা করে আসছি। এখন হয়তো আমার জানার বাইরে অনেক কিছু ঘটতে পারে। সেটা আলাদা বিষয়। তবে আমি যতদিন পড়াশোনা করে আসছি, আমি একটা জিনিস বলব, সেটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করেছি, আমি পড়াশোনা কতটুকু শিখছি জানি না। আদব এইটা পরিপূর্ণভাবে শিখছি। হুম, উস্তাদদের সাথে আচরণ করা, কিভাবে তাদেরকে সম্মান করতে হবে, মানুষদেরকে সম্মান দেওয়া, এগুলি আসলে আমি সেখান থেকেই শিখছি। এটা হুম। আলহামদুলিল্লাহ। আর এখন যে সিচুয়েশন গুলো বলছেন, সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেক কিছু এখন ঘটে। সেটা সব সেক্টরেই ঘটে। কিন্তু এটা তবে সরলভাবে আসলে প্রচার করে। এইটা মাদ্রাসার দিকে একটু বেশি যায় আরকি। হুম। আপনার কাছে কি মনে হয় যে মাদ্রাসার আসলে শিক্ষা ব্যবস্থাকে কারিকুলামে আরেকটু পরিবর্তন আসলে নরমাল যে ধারা শিক্ষা ব্যবস্থা আছে তার সাথে কোনোভাবে অ্যাটাচ হতে পারে? জি, অবশ্যই। যে সিস্টেম আছে এখন শিক্ষা ব্যবস্থার, এটা মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা এখন আছে, এটা হুম, আরো উন্নত করা দরকার। হুম, এবং আম পড়াশোনার ক্ষেত্রে এবং কারিকুলাম যেটা আছে, এটা পরিবর্তন করা কিছুটা প্রয়োজন। বিশেষ করে আমি যেটা বলি আলিয়া মাদ্রাসা আরকি। হুম, হুম, আমি কমই তো পড়ি নাই। তো সে সম্পর্কে আমার ধারণা নাইও। আমি যেহেতু আলিয়াতে পড়ছি, আমি আমার মতামত অনুযায়ী যে আলিয়াতে হয়তো কিছু পরিবর্তন অবশ্যই করা দরকার। মানে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি সামঞ্জস্যপূর্ণ করতে হয়, তাহলে অবশ্যই পরিবর্তন কিছুটা প্রয়োজন এবং উন্নতি করা প্রয়োজন। ভাই এবার আবার একটু ব্যাক করি আপনার জি। ফ্যামিলিতে। ভাই-বোন কয়জন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ১ ভাই ১ বোন। আপনি সবার বড়? আমি ছোট। আচ্ছা, আচ্ছা। জি। তাহলে সবার আদরের। জি, বলতে পারেন। আচ্ছা। এই যে একটা নরমাল জার্নির বাইরে গিয়ে আসলে কৃষি নিয়ে কাজ করা, ১ম থেকে তো আসলে অনেক বেশি অবহেলার শিকার হইছেন অবশ্যই। জি। ফ্যামিলি কতটুকু সাপোর্টিভ ছিল? এই গল্পের সবথেকে ইম্পোর্টেন্ট বিষয়ই এটা। ধরেন আমি একজন উদ্যোক্তা হিসাবে যদি আমার সফলতার গল্প শুনতে চায় মানুষ, তাহলে এটা সবথেকে ইম্পোর্টেন্ট। আমার ফ্যামিলি আমাকে কতটুকু সাপোর্ট দিয়েছে। হুম, আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি ১০০ তে ১০০ বলতে পারেন।
আমার পরিবার আমাকে সাপোর্ট করেছে। কোনো পরিবার এটা করবে না, এখনো করে না। আমাদের কাছে যারা আসে পরামর্শ নেওয়ার জন্যে, তাদেরও সবথেকে বেশি কমন প্রশ্ন এটাই থাকে যে, "ভাই পরিবার মানতে চায় না।" হুম। এক্ষেত্রে আমার ছিল উল্টা। ব্লেসিং আমি আপনার জন্য। আমার পরিবারকে যেটা বলেছি যে, আমি এটা করতে চাই এবং সেটা আমি করেছি, তারা বাধা দেয় নাই, তারা আমাকে সাপোর্ট করছে। এটা আমার জন্য সবথেকে বড় অপরচুনিটি ছিল আমার লাইফে। আপনার কাছে তাহলে মনে হয় না যে তারা যদি সাপোর্ট না করতো কখনো আজকের বিসমিল্লাহ এগুলো সাইব ভাই এখানে আসতে পারতো না, এরকম কি মনে হয়? এইটা আল্লাহ তাআলার ইচ্ছা। অবশ্যই তাদের সাপোর্টটা আমার জন্যে জরুরি ছিল। যদি সেটা না হইতো, হ্যাঁ, আমি এটা বলতে পারি যে হয়তো হইতো না। অবশ্যই। পরিবারের সাপোর্ট না থাকলে হয়তো হইতো না। ভাইয়া শুধু তো ফ্যামিলি কথা শুনলাম আরকি। পার্সোনাল লাইফ, পার্সোনাল কোনো মানুষ আছে কিনা? বিয়ে করছেন কিনা? না, বিয়ে আলহামদুলিল্লাহ করা হয় নাই। আর কেউ নাই। এটাই। পছন্দের কোনো মানুষ নাই? না, আপনার চেহারা দেখে মনে হচ্ছে যে আছে কিন্তু বলতে চাচ্ছেন না। না, নাই। আচ্ছা, ধরে নিচ্ছি যে আছে। না, নাই। আচ্ছা, ঠিক আছে। আ ভাইয়া বিসমিল্লাহ এগ্রোর নামটা শুনলে সবার ১ম এ আমাদের মাথায় আসে যে কৃষির একটা গ্রাম, মানুষের সাথে কানেক্টেড এমন একটা কিছু যে আমরা যে লাইফটা একটা টাইমে গিয়ে ডিল করব। জি, আমরা আমাদের লাইফের শেষ মোমেন্টে গিয়ে এরকম একটা ড্রিম লাইফ চাই। জি। এটা আপনি কেমন লাগে যে মানুষ অবশ্যই আপনাকে যদি আমি বলি যে ১০ জন মানুষকে ধরলাম, ৫ জন মানুষকে কৃষির কথা জিজ্ঞেস করলে বিসমিল্লাহ এগ্রোর নাম আসে। এই জিনিসগুলো কেমন লাগে আসলে? আপনি মানুষের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দিছেন যে কৃষি এখন আর ওই যে নরমাল লাইফের মধ্যে নাই। এটা একটু ভিন্ন ধারায়, ভিন্নভাবে চিন্তা করা, আমাদের শেষ টাইমে গিয়ে আমরা কৃষিতে আবার ফিরে আসা, মাটির কাছে ফিরে আসা। কেমন লাগে জিনিসগুলা? আরাফাত ভাই, মানুষ আসলে সফল হওয়ার পরে সফলতার গল্প শোনায়। সফল হয়ে গেলে তার গল্প সবাই শুনতে চায়। হুম, এটা বাস্তবতা, ইউনিভার্সাল ট্রুথ। হুম, একেবারে অপ্রিয় সত্য কথা। হুম। আমাদের পিছনে জার্নিটা কেউ জানেই না। আচ্ছা। আমরা কখনো বলিও নাই। হুম, ধরেন আমরা ২০১৪ সাল থেকে খামারে যুক্ত হয়েছি বা কৃষিতে যুক্ত হইছি আমি ব্যক্তিগতভাবে। হুম, ১৪ থেকে নিয়ে ২২ প্রায় ৮ বছর। হুম, আমাদের একটা জার্নি ছিল অন্ধকারের মতো। যেটা তো সোশ্যাল মিডিয়াতে কোনোদিন আসে নাই। কেউ জানেও না। সবাই মনে করে ২০২২ সাল থেকে নিয়ে এখনো পর্যন্ত ২৬ সাল পর্যন্ত এটাই মনে হয় এদের লাইফ। কিন্তু সবথেকে বেশি স্ট্রাগল ছিল আমাদের ২০১৪ থেকে নিয়ে ২০২২ পর্যন্ত। আমাদের যখন কনটেন্ট ক্রিয়েশনটা আসে নাই, তার আগ পর্যন্ত। আমি যদি আপনাকে বলি আমাদের শুরুটা যখন হয়েছিল, হুম, তখন আমার স্পষ্ট মনে আছে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমি আব্বাকে জিজ্ঞেস করছিলাম, আমার আম্মাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের আসলে কি করা উচিত? পরিবারে অনেক সমস্যা, ঋণ আছে অনেক। তো ইনকাম সোর্স নাই কোনো। আমার পড়াশোনা, তখন আমার বোনের বিয়ে হয়ে গেছে। আমার বোনের বিয়ে হয়েছে ২০০৮ সালে। সো এটা একটা প্রবলেম যে আমি একাই যেহেতু আমার এইটা হুম, হুম, হাল ধরতে হবে। মারে জিজ্ঞেস করলাম যে, "মা আসলে কি করা যায়?" আব্বা কি পারে ভালো? আমি তো পড়াশোনা করি। হুম, হুম, হয় হুম, আমার পড়াশোনা ছাড়তে হবে। ইন্টারমিডিয়েট সময় আমার একবার বলছিল যে, "তোমার তো ইন্টারমিডিয়েট পাস করাই দিছি। আমরা এখন আর তোমাকে পড়াশোনা করাইতে পারব না। তুমি তোমার লাইফ যেভাবে পারো বাইছা নাও।" হুম, আমি একটা মাত্র সন্তান হওয়া সত্ত্বেও আমাকে এটা শুনতে হয়েছে কারণ আমাদের পরিবারের অবস্থা তেমন ভালো ছিল না। তো আমি তখন মাকে জিজ্ঞেস করছিলাম যে, "মা আমি আসলে পড়াশোনাটা করতেও চাই, পাশাপাশি কিছু করি। আব্বা কি পারে? বাড়িতে কি করা যায়?" হুম, তখন মা বলছিল যে, "তোমার আব্বা শুধু গরুই পালতে পারে। জীবনের এই একটা বিষয় দেখছি সে ভালো পারে এবং এখান থেকে তার লাভ হয়। হ্যাঁ? হুম, হুম। এটা ছাড়া তেমন কোনো জায়গায় তোমার আব্বা সফল না।" আচ্ছা। তো এটা শোনার পর আমার কাছে মনে হইলো যে, ঠিক আছে তাইলে গরুই আমরা পালি। হুম, আমার আব্বার সাথে একজন যমজ ভাই আছে উনার, হুম, আমার আব্বার হুম, চাচাতো, হুম, হুম, আমার চাচা যে আরকি। হুম। তো ওই চাচা পুলিশের এটিএসআই ছিল তখন। এখন এটা রিটায়ার্ড করছে। হুম, তো উনার কিছু গরু আমাদের কাছে ছিল বর্গা। আচ্ছা। তো ওই গরুগুলো আমরা উনাকে দিয়ে দিলাম বিক্রি করার পরে। উনার টাকা উনাকে দিয়ে দেওয়ার পরে আমাদের কিছু টাকা যেটা আমরা অংশে পাইছিলাম, হুম, সেটা কিছু টাকা আমাদের আত্মীয়স্বজন বলতে আমার খালাদের কাছ থেকে সংগ্রহ করি আমরা। নিয়ে আমার নানু দেয় কিছু টাকা। তারপর হচ্ছে এটা দিয়ে আমরা একটা গরু কিনি। এটা দাম ছিল ৳১,৫০,০০০। হুম। ৳১,৬০,০০০ এরকম। ১৪ সালের ঘটনা বলতেছেন। ২০১৪ সালে। হুম, এরপরে শুরু হয় জার্নি। আমি যখন ভর্তি হই, বাংলা কলেজের দিকে আসি, তো আমার মামা আমাকে বলে, আমার বিসিএস হয় ওই বছরই। আমি যে বছর অনার্সে ভর্তি হই। তো মামা বললে যে, আমি তখন পড়াশোনা ছেড়ে দিব এরকম একটা প্ল্যান যে আমার আসলে তো করা হবে না। হুম, হুম, তো আমার মামা তখন বলে যে, "তুই ওইখানে না থেকে মানিকগঞ্জে চলে আয়।" হুম, আমাকে দেবেন্দ্র কলেজে নিয়ে ভর্তি করে, হুম, মানিকগঞ্জে। তো ওইখানেই আমি ক্লাস তেমন করতাম না। পরীক্ষা দিতাম হুম, আর বাড়িতে কাজ করতাম। হুম, এই যে জার্নিটা শুরু হয়, আমি অন্ধকার জার্নি এই কারণেই বলছি
অনেকে আমাদের এই সম্পর্কে জানে না। অনেকে মনে করে এই কনটেন্ট ক্রিয়েশন শুরুর পর থেকেই ওনারা সফল। এটা সম্পূর্ণ ভুল ধারণা মানুষের। অনেক আক্ষেপ এবং কষ্ট নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ পেছনের কথা যখন মনে পড়ে গা শিউরে ওঠে। আমরা এত পরিমাণে পরিশ্রম করছি যেটা মানুষের কল্পনার বাইরে। আমার আব্বারা যখন মানুষ দেখতো, তখন বলতো যে, "ভাই আর কত কষ্ট করবেন? মইরা যাবেন তো। এত কাজ করলে তো বাঁচবেন না।" আমার মা ২০১৪ সাল থেকে নিয়ে ধরেন ১৮ সাল পর্যন্ত এই সময়টাতে আমাদের তখন ২২ টা গরুর মতো ছিল। আমার আব্বা সকালবেলা ঘাস কাটতে যাইতো। আমি ৯ টার দিকে যাইতাম আব্বার কাছে ঘাস আনার জন্য। আমি ঘাস তেমন ভালো কাটতে পারতাম না। আমার আব্বা পারতো ভালো ঘাস কাটতে। সো আব্বা ঘাস কাটতো, আমি আনতে যাইতাম। ওই টাইমটা ছিল ধরেন ৯টা ১০টার দিকে যাইতাম, আব্বা ওই সকাল থেকে ঘাস কাটতে থাকতো ফজরের পর থেকে। আমি যখন ঘাস আনতে যাইতাম ৯টার দিকে, ১০টা থেকে শুরু করে নিয়ে দুপুর প্রায় ২টা পর্যন্ত আমার মা এতগুলা গরুকে একা গোসল করাইতো। আমাদের বাড়িটা ভৌগোলিকভাবে একটু ঘেরা, এবং যেহেতু আমরা ফ্যামিলিগতভাবে একটু আ ধর্মীয় বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করি। সো পর্দাই থাকতো, পুরা বাড়ি ঘেরা। হুম, হুম, হুম। সেই সুবাদে হচ্ছে যে বাড়িতে কেউ ঢুকতো না। তো মা একাই এতগুলা গরুকে গোসল করাইতো। গরুর খাবার আমরা সে সময় কিছু খাবার গরম করতাম, সিদ্ধ করতাম। এরকম কিছু বিষয় ছিল। সবকিছু মা একা করতো। আমরা বাইরে থাকতাম, পাথারে কাজ করতাম, মা বাড়িতে কাজ করতো। এমন কোনো কথা নাই আরাফাত ভাই যেটা আমাদেরকে শুনতে হয় নাই। আমি এইজন্যই বলি যে ডার্ক সাইড কেন বলি? এখন হয়তো আমাদের ঝলমলে জীবন মানুষ দেখে, বা আমাদেরকে দেখে যে আমরা বিভিন্ন জায়গায় যাই, কথা বলি, আমাদের গল্প তুলে ধরি মানুষের সামনে। কিন্তু এই ৮ বছর এমন কোনো কথা নাই যেটা আমরা না শুনছি গ্রামে থাকা অবস্থায়। ছেলেরা এত পড়াশোনা করাইছেন। এটা আমাদের কাছে একটা অপরাধ বলতে পারেন গ্রামে। যে আপনার ছেলের দেখাদেখি তো আমাদের ছেলেপেলে এইগুলা শুরু করবে। আমরা তো চাই না যে আমরা যেরকম গরু পালছি সারা জীবন, ছাগল পালছি, কৃষিকাজ করছে, আমাদের ছেলেরা এটা করুক। ওরা সরকারি চাকরি করবে, পড়াশোনা করবে, ওরা কেন এগুলা করবে? হুম, হুম। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরে আমার মা এই কষ্টগুলা করছে, অনেক কষ্ট করছে। এবং একটা নাম যদি আমি না নিই, আমি সব জায়গায় এটা বলি, আমার নানু। ধরেন একটা ফ্যামিলিতে যখন সমস্যা থাকে, তখন মানুষ আসলে তাদের দিকে ফিরেও তাকায় না। যে হুম। ওদের শুধু সমস্যাই। হুম, হুম, ওদের এত হুম। সমস্যা দেখতে, দেখতে আমাদের সমস্যার সলভ করব কোন সময় আমরা? হুম। তো আমার নানু, আমার খালারা, মামারা এরা আমাদেরকে অনেক হেল্প করছে ওই সময় থেকেই। এবং এই কষ্টের জার্নিটার আ করতে হইছে আমাদেরই। এই এই জার্নিটা আমাদের একারই জার্নি। এই ৮ বছরের। এই ৮ বছর করার পরে আমি যখন আমার আরেকটা চ্যানেল আছে সাইফ স্টোরি। যেহেতু ইসলামিক বিষয় নিয়ে কথা বলার অভ্যাস আছে, হুম। ওইটাতে আমি আসি এবং ওখানে যখন কথা বলি, এইটা আমার আনফরচুনেটলি বলতে পারেন যে মানে কাকতালীয়ভাবে খোলা এই চ্যানেল বিসমিল্লাহ গ্রুপ। হুম, হুম, হুম। মানুষ আমারে জিজ্ঞেস করতো, ভাই আমি যেহেতু ধরেন একটা স্টুডিওর ভিতরে বইসা যখন আপনি কোনো ভিডিও করবেন, কিছুই ছিল না। আমি যে ঘরে থাকি এখনো, হুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিছেন আমার বাবা-মার জন্য কিছু করার। আমি যে ঘরে এখনো থাকি, সেই ঘরটা টিনের ঘর, এবং ফ্লোরটা এখনো মাটির ফ্লোর। আমার সাথে যারা আছে তারা খুব ভালো জানে এই বিষয়গুলা, এবং ইঁদুরের গর্ত ঘর ভর্তি। আমি রাত্রে মশারি টানায় ঘুমাই, আ যাতে সাপ না উঠে বিছানায়। এবং এরকম একটা পর্যায়ে আপনি হয়তো বলতে পারেন যে, "কেন এটা করেন? আপনি তো এখন চাইলে ভালো লাইফ লিড করতে লাক্সারিয়াস। পারেন।" হুম। কিন্তু আমার কাছে মনে হয় যে, আমি আমার জায়গা থেকে সরব না। আমার এই জীবনটাই ঠিক আছে। আমি ওই টিনের চালের উপরে বৃষ্টি পড়বে। ঘর যেটা আমার আছে, এইটা আমার পুরাতন বাড়ি থেকে আনা। মানে আমার দাদার যে বাড়ি ছিল, দাদা-দাদু মারা যাওয়ার পরে ঘর ভেঙে ওইটা ভাগ করে দেওয়া হয়েছিল। ওই পুরান ঘর আমরা এনে আমাদের বাড়িতে দিছি। ওই ঘর থেকে আমার আসলে সব জার্নি। মানে কনটেন্ট ক্রিয়েশন এর জার্নি যদি বলেন, ওই ঘরের মধ্যেই সকালবেলা ঘুম থেকে উঠলে, যেহেতু পুরান ঘর নিয়ে আসছি আমরা, ওই টিনের যে ছিদ্রগুলা আছে, মানে যেহেতু লোহার ছিদ্রগুলো আলাদা, আলাদা রয়ে গেছে, হুম। বাড়তি ছিদ্রগুলা ওইখানে এভেইলেবল এখনো দেখা যায়। সকালবেলা ঘুম থেকে উঠলেই ওইখান থেকে আলো আসে। আমার কাছে এটাই ভাল লাগে। সো আমি এই ধরনের লাইফ লিড এখনো পর্যন্ত করতেছি, এবং সবথেকে বড় কথা আমি আবারও বলতেছি, ডার্ক সাইড হচ্ছে আমাদের ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত। যখন পর্যন্ত আমরা কনটেন্ট ক্রিয়েশন এ আসি নাই, কেউ আমাদেরকে চিনতো না, জানতো না। আমাদের সম্পর্কে কোনো বিষয় সোশ্যাল মিডিয়াতে আসে নাই। এই সময়টাতে আমাদেরকে এমন কোনো কষ্ট নাই, এমন কোনো কাজ নাই যেটা আমাদেরকে করতে হয় নাই। সো আলহামদুলিল্লাহ, তারপর থেকে নিয়ে এখনো পর্যন্ত চলছে। না, বিশাল। আপনার চেহারা দেখে মনে হচ্ছিল আপনি খুব ইমোশনাল হয়ে গেছেন এই জার্নিটা শেয়ার করতে গিয়ে। আমি কখনো ইমোশনাল হই না, এবং আমি ইমোশন হয়ে কখনো কিছু প্রকাশও করি না। তবে যখন মানুষ এইটা বলে যে ২০২২ থেকে নিয়ে যখন আমাদের ভিডিও দেখা শুরু করছে, তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত, তখন আমার কাছে প্রচণ্ড খারাপ লাগে ভাই। এটা আমাদের জীবন না। আমাদের জীবন ওই ৮ বছর এবং তার আগের জীবনটা। এই ৮ বছরে যে পরিশ্রমটা, এই পরিশ্রম যদি আমি কাউকে দেখাইতে পারতাম, সে সহ্য করতে পারত না। কৃষি, খামার, গরু, ছাগল, হাঁস, মুরগি, আপনি বলতে পারেন এগুলা পালা সহজ।
এগুলা যে কত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদেরকে করতে হয়, এটা আসলে কাউকে বোঝানো সম্ভব না। না এখনো তো আপনি যে কনটেন্ট গুলা দেন কি পরিমাণ পরিশ্রমের উপর দিয়ে কনটেন্ট গুলা যায় এটা তো জি, বোঝাই যায় যে সকালবেলা ভিডিও শুরু হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে জি। মানে এরকম টাইম পার হচ্ছে 2022 থেকে 2026 তাহলে কি এমন পরিবর্তন হয়েছে যে এত বড় চেঞ্জ আসছে মানে 22-এর পর থেকে 22 এর পর থেকে শুরু হয় হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন। হুম যেহেতু সাইফ স্টোরিতে আমাকে মানুষ চিনতো, হুম বিসমিল্লাহ করে তখন আমি শুরু করি। এটা আমার শুরু করার নিয়ত ছিল হচ্ছে আমার মামা আছে, উনি ইসলামিক বিষয় নিয়ে অনেক ভালো জানেন। হুম হুম তো আমি উনাকে বলছিলাম আমাকে মানুষ অনেক প্রশ্ন করে হুম ইসলামিক বিষয়। হুম হুম যেহেতু আমার বেশভূষা ইসলামিক না, হুম হুম আমি উত্তর দিতে গেলে কন্ট্রোভার্সি তৈরি হবে। তৈরি হবে তো আপনি আসেন হুম এবং আমি আপনাকে নিয়ে প্রশ্নগুলা করি, আপনি হুম উত্তর দেন। উত্তর দেন হ্যাঁ তো কোনো কারণে মামা মানে মামার ব্যস্ততার কারণে এটা এটা আর করতে হয়ে পারেন ওঠে নাই। তা আমি মনে করলাম যে চ্যানেলটা ফালায় রেখে কি করব, একটা কাজে লাগাই। তখন আম আমার খামার আলহামদুলিল্লাহ তখন বেশ স্টেবল। হুম ২০২০ সালের পর থেকেই আলহামদুলিল্লাহ বেশ স্টেবল। তখন আমরা হুম বেশ ভালো আর্নিং করতে পারতাম খামার থেকে। এবং আলহামদুলিল্লাহ সবথেকে পজিটিভ দিক আমি যেটা বলব, আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে, "এত লাভ হয় নাকি?" আমার বাবা এবং আমি এবং আমার মা ৩ জন মানুষ আমরা যে পরিশ্রম করি, আপনি যদি আমাদেরকে একেবারে সর্বনিম্ন বেতন দিতে হয়, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, আমরা তো ২ বেলাই খাটতাম। হুম সকাল থেকে নিয়ে একবারে রাত ১২টা-১টা পর্যন্ত। এভাবে যদি বেতন দিতে হয় আমাদের একেকজনের ৳৩০,০০০ বেতন দিতে হবে হুম হুম বর্তমান সিচুয়েশনে। হুম তাহলে আমি ৩০,০০০ ধরলাম না, ৳২০,০০০ করেই দেন। আমাদের হুম ২-৩ জনের ৳৬০,০০০ বেতন থাকতো। হুম যেহেতু এই ৩ জন আমাদের বাড়তি কোনো লোক লাগতো না, আমরা হুম নিজেরাই করতাম। বাড়তি কোনো লোক ছিল না তখন যে আমাদের এই কাজগুলো করবে বা আমাদের বেতন দেওয়ার মতো এফোর্ট আছে হুম এরকম ছিল না। হুম তো আমরা করতাম, ওই টাকাটা আমাদের থেকে যেত। আপনি যখন পালবেন কোনো কিছু, খামার যখন করবেন, তখন এগুলার পেছনে সবথেকে বড় ব্যয়ের একটা অংশই হচ্ছে আপনার লোকবল। হুম আপনি খামার বড় করতেছেন, আপনার মানুষ বাড়াইতে হবে। বেতন দেওয়া লাগবে না? স্বাভাবিক বেতন আমাদের লাগতো না। আমরা এই টাকাটা সেভ করতে পারতাম এবং এটা আমাদের লাভের অন্যতম একটা অংশ ছিল। জি। খুব ভালো। ভাইয়া এই যে কনটেন্ট ক্রিয়েশন এ ২২ সালে আসছেন, এটা কি করোনার কারণেই কি আসা হইছে? করোনার টাইম সবাই ঘরবন্দি। আমি এখন কনটেন্ট ক্রিয়েশন এ আসলে হয়তোবা মানুষ বেশি দেখবে বা ওই টাইম থেকে উঠে আসা এরকম কি বিষয়টা ছিল? এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি ২০২০ এর পর থেকে খুব বেশি ডিপ্রেশনে ছিলাম। আচ্ছা। এটা আসলে এটার কোনো মানে মাত্রা নেই। এত পর্যায়ে একটা ডিপ্রেশন আমার গেছে। এই ডিপ্রেশনের কারণেই মানুষ ডিপ্রেশনে পড়লে তো বিপথে চলে যায় হুম, অনেক হুম, ক্ষেত্রে। হুম, হুম, নানান কিছু করে। আমি হুম, এমন একটা সিচুয়েশনের মধ্যে তখন ছিলাম ২০২০ থেকে ২২ বা ১৯ এর শেষ দিক থেকে ২০ এর শেষ দিক পর্যন্ত। হুম, আমার কাছে মনে হইতো যে কিভাবে বাইচে থাকবো কিভাবে? এত পরিমাণে একটা ডিপ্রেশন কাজ করতো। এটা একটা সিচুয়েশন ছিল, একটা পর্যায় ছিল। সেইটার থেকে ওভারকাম করে আসার পরে গ্রামে কিছু সমস্যা তৈরি হয়। এই ২ টা মিলেই আমার লাইফের সবথেকে বড় ডিপ্রেশন গুলা শুরু হয়। তো ১ম টাই হচ্ছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। হুম, হুম, তো আলহামদুলিল্লাহ এরপরে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতাম প্রচুর। আমি আ এভাবে দোয়া করতাম সেজদায় পড়ে, নফল নামাজে বা সুন্নত নামাজে এভাবে দোয়া করতাম যে, "আল্লাহ তুমি আমাকে এই ডিপ্রেশন থেকে, এই টেনশন থেকে মুক্ত করো। আমাকে কল্যাণকর পথ দেখাও।" আমি কখনো বলি নাই যে, "আমার তুমি এইটা দাও, ওইটা দাও।" আল্লাহর হুম, কাছে চাওয়ার ক্ষেত্রে আমি কখনো চাই নাই যে, "আমার এটা দাও, আমার এটা লাগবে।" না। হুম, আমি বললাম, "তুমি যেটা ভালো মনে করো আল্লাহ তুমি সেটা করো।" সেটাই করো। তো এই দোয়ার কারণে আমি আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে, আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে যে গভীর রাতে কান্নাকাটি করছি, চোখের পানি ফেলছি, আল্লাহ এগুলা কবুল করছেন। এবং এই কবুল করার ফল হচ্ছে এই ডিপ্রেশন থেকে আমাকে আল্লাহ মুক্তি করছেন। এর পাশাপাশি আমাকে সফলতার রাস্তায় উঠাই দিছেন যে, "তুমি এই পথে হাঁটো।" আমি সে পথেই হাঁটতেছি। ভাই একটা ভালো পয়েন্ট আসছে। ডিপ্রেশন হলো এই প্রজন্ম মানে বিশেষ করে এই জেনারেশনের জন্য খুব কমন একটা জিনিস। জি, বিশেষ করে সবাই শুধু কথায় আমি ডিপ্রেশনে আছি, জি। আমি ডিপ্রেশনে আছি। ডিপ্রেশনের সলিউশন কি হতে পারে আপনার মনে হয় তাদের জন্য? অ্যাজ এ মুসলিম হিসেবে আমি এটাই বলব, আল্লাহর পথে ফিরে আসা। হুম, এর বাইরে আমার কাছে কোনো সলিউশন নেই। এবং মানুষ যে কারণেই ডিপ্রেশনে পড়ুক না কেন, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে রিলেশনশিপ হুম, বা তার পাস্ট ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন। এগুলা নিয়েই। এগুলা থেকে বের হওয়া সহজে হওয়া যায় না। যখন ৫-৬ বছরের একটা জার্নি আপনার পেছনে থাকে, অনেক স্মৃতি আপনার পেছনে থাকে, ওইখান থেকে বের হওয়ার জন্য আপনার ৫-৬ দিনে সম্ভব না। অবশ্যই। পেছনের স্মৃতিগুলাকে ভুলতে হলে সামনের স্মৃতিগুলা তৈরি করতে হবে। হুম, ব্রেনের মধ্যে জায়গা যেটা আছে সেটাকে পেছনেরটাকে সামনের দিকে দিয়ে আস্তে, আস্তে পূরণ করতে হবে। হুম। পূরণ করলে সামনের স্মৃতি পেছনে যাবে। তখন আস্তে, আস্তে আপনি ডিপ্রেশন থেকে মুক্ত হইতে পারবেন। আর অবশ্যই যেটা ১ম এই বলছি যে আল্লাহ তাআলার রহমত থাকা জরুরি। অবশ্যই। এ আল্লাহ তাআলার বিষয়ে। রহমতের জন্য কি করা উচিত তাহলে? এই যে বললাম
আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহকে বলেন। এটা তো আল্লাহ তাআলা বলছেন, যদি জুতার ফিতাও ছিঁড়া যায় হুম। আমার কাছে চাও, আমি তোমারে দিব। আমার সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলার কাছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে সাইফ ভাই এমন কিছুর সাথে সাক্ষী ছিল যার কারণে এত বড় ডিপ্রেশন ২০ সালে পার করছে? জি। আ জানতে পারি আমরা? না, কত বছরের স্টোরি এরকম ঘটনাটা? ৫-৬ বছরের। ৫-৬ বছরের। জি, এটা অলমোস্ট প্রায় এখন তো ৮ বছর প্রায়। অতীত ৮ বছর আগে, ৮-৯ হুম, বছর আগে। ৮-৯ বাট আমি বছর। অনেক কিছু শিখতে পারছি আরকি। মানে কিভাবে স্রষ্টার কাছাকাছি যাওয়া যায় এটা শেখার জন্যে আলহামদুলিল্লাহ এটা আমার জীবনে জরুরি ছিল। মানুষের জীবনে একটা ধাক্কা অনেক বড় পরিবর্তন আনতে হ্যাঁ, পারে। অ্যাবসোলিউটলি। সেটা আপনাকে দেখলে আসলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। জি। খুব ভালো। ভাইয়া এই যে আমাদের কৃষির ভিডিও বানিয়ে আসলে সেলিব্রিটি হওয়া যায়, এটা আসলে মানুষ কখনো চিন্তা করত না। আমি যেমন বলতে পারি যে মানে টিচার হয়েও আয়মান সাদিক ভাই জি, সেলিব্রিটি। জি, কৃষির ভিডিও বানিয়ে সাইফ ভাই সেলিব্রিটি। জি। এইটা কেমন লাগে? আসলে খুব অদ্ভুত না যে কৃষির ভিডিও বানিয়েও কি সেলিব্রিটি হওয়া যায়? আগে একটা টাইমে ছিল নায়ক হইতে হবে, নায়িকা হতে হবে তাহলেই সেলিব্রিটি হওয়া যাচ্ছে। বাট এখন সেলিব্রিটির ধারণাটা অনেকটাই পাল্টে দিচ্ছেন আপনারা। আচ্ছা। এইটা আসলেই অবাক করার মতো একটা ব্যাপার। যখন আপনি কোথাও যাবেন, হুম। আমার কথাই বলি, আমি যখন কোথাও যাই। আমরা আজকে আস্তে দেখলাম তো অনেকগুলা জিনিসই। জি, প্রতিনিয়ত আসলে জি। আটকানো হচ্ছে। এটা মানে আটকানো হচ্ছে বিষয়গুলো আমার কাছে নিজের কাছে মাঝে অবাক লাগতো। হুম, যে আমি তো একজন কৃষক, হুম, জাত কৃষক বলতে পারেন। আমার অন্য কোনো পরিচয় নাই। হুম, আমি নিজের একজন কৃষক হিসেবেই পরিচয় দেই এবং এটাই আমার পেশা। আমি একজন কৃষক। হুম। একজন কৃষকরে রাস্তায় থামায় কেন ছবি তুলবে মানুষ? স্বাভাবিক। তাই না? হ্যাঁ। এটা আমার কাছে নিজের কাছে অবাক লাগে যে আমি তো কৃষিকাজ করি। হয়তো বেশভূষা একটু অন্যরকম, অন্য কৃষকদের মতো না। আচ্ছা। এ কারণে হয়তো মানুষের হইতে পারে। তবে পেশাগত দিক থেকে যদি বলেন বাংলাদেশে, এদের সম্মান আসলে সবথেকে বেশি থাকা উচিত ছিল। এক্সাক্টলি। কৃষি পেশায় যারা আছেন তাদের সম্মান বেশি থাকা উচিত ছিল। তারা কি না করেন? আমি তো অনেক কাছ থেকে দেখছি এবং দেখতেছি এখনো। এরা কি না করেন? আমাদের প্লেট পর্যন্ত খাবারটা যে আসে তারা এটা তারাই আলহামদুলিল্লাহ নিয়ে আসেন। একদম। এবং ফসল বলেন, শাকসবজি বলেন, সমস্ত কিছুর মূল গোড়াপত্তনটা তারাই করেন। হুম, অথচ তাদের কোনো গুরুত্বই সমাজে নাই। আমরা যতই বলি ভাই, আমরা যতই বলি, এই যে আপনার এখান থেকে বলে যাবো এগুলা নিয়ে কয়েকদিন পর দেখেন যে ছোট ক্লিপ করে আলোচনা হবে। হ্যাঁ, তাইলে ঠিক আছে আমাদের আসলে তাদেরকে সম্মান করা উচিত। আল্টিমেটলি কে কার সম্মান করে? কেউ করে না। তবে করা উচিত। এটা এই সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। একজন চাকরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, তার যেরকম সম্মান, তারাও তো একটা স্বাধীন পেশায় আছে। হুম। কেন তাদেরকে সম্মান করা হয় না? এটা আমাদের আসলে ভাবা উচিত। এটা আসলে কারা পদক্ষেপ নিলে মনে হয় যে আপনার এই কৃষকদের এই ধারণাটা পাল্টাবে? আমরাই পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমরাই পদক্ষেপ নিব এবং কৃষকদেরকে আমরা শিখাবো এগুলা। যে আপনার পেশা, আপনার কাজ, আপনার জিনিসের দাম নির্ধারণ করে অন্য একজন। কেন? এক্সাক্টলি। কেন তারা নির্ধারণ করে দাম? আপনি একটা জিনিস আজকে উদ্ভাবন করেন, তৈরি করেন। আপনার উদ্ভাবনীয় জিনিসের মূল্য আপনি নিজে নির্ধারণ করেন। আমি বাজারে ১ মণ ধান নিয়ে গেলে সেটার দাম আপনি নির্ধারণ করেন কেন? ফসল আমি ফলাইছি। হুম, হুম। দাম নির্ধারণ করার অধিকার আমার, আপনার না। একটা বড় সিস্টেম আসলে এতদিন ধারাবাহিকভাবে মানে হয়ে আসছে। এখানে এটা পরিবর্তন করা এখানে আমি আপনাকে বলি, এই যে সিস্টেম বললেন যে ধারা তৈরি হয়ে আসছে। আমার কাছে এই ধারার কোনো ভ্যালু নাই। আমি আপনার কাছে বেচবো না। আমি আমার কোনো ফসল বেচি না। আমি খুচরা বেচবো। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। হুম, গত ২ দিন আগে আমরা কচুরলতি উঠাইছি আমাদের জমির। প্রায় ৩ মণের মতো। হুম, তো আমাদের এই স্টেজে আসার পরে আমাদেরকে তো মানুষ চিনে। হুম, রাস্তাঘাটে বের হলে মানুষ আটকায়, হুম, ছবি তুলে। আমাদের এই স্টেজে আসার পরে আমি সব জায়গায় এটা বলেছি। যত বড় মঞ্চই হোক আমি সেখানে যেয়ে বলেছি। আমাদের যারা কাজ করে বা আমরা যারা কাজ করি, আমরা সেই কচুরলতি বাজারে খুচরা বিক্রি করছি। ৳৩০ ৳৪০ মুঠা বিক্রি করে আসছি। আপনি আমারে পাইকারি দিতেছেন ৳৩৫, আমি খুচরা বিক্রি করতেছি ৳৫০। তা আমি বিক্রি করতে পারলে আপনার সমস্যা কোথায়? আপনার আমার নিয়ে মাথা ব্যথা কেন? এইটা একটা সিস্টেম। যেমন ধরেন, এটা তো আমি খুচরা বাজারের কথা বললাম যে আপনি স্থানীয় বাজারে আপনি এভাবে বিক্রি করতেছেন। হুম। কিন্তু বাকি ফসল তো আমি এভাবে বিক্রি করি না। যেগুলা পচনশীল না, আমি সেগুলো অনলাইনে বিক্রি করব। আমি কেন অফলাইনে বিক্রি করব? আমি কেন আপনার কাছে জিম্মি হব? আমার জিনিসের তো দাম আছে। হুম, চাল তো আপনি ১ মণ চাল তো আপনি ৳১২০০ কিনে খান না। হুম। চাল প্রসেস হয়। সুন্দর করে আপনার ঘরে এসে পৌঁছায়। ৳২৪০০-২৫০০ মণ কিনে খান আপনি তখন। কিন্তু আমাকে দাম দেওয়ার বেলায় আপনি তো কম দেন। আমি উৎপাদন করছি, একজন কৃষক। হাড় ভাঙা পরিশ্রম করে সে ১ মণ ধান উৎপাদন করে নিয়ে আসছে। আসার পরে সে বাজারে দাম পায় না। তাকে নিয়ে কটু কথা বলা হয়। দিলে দাও, না দিলে না দাও। আরো অনেক কথা বলা হয় ভাই। আমরা যেহেতু স্থানীয় বাজার হাটে ঘুরি,
আরও অনেক কিছু বলা হয়। কেন তার সম্মান দেওয়া হবে না? একজন আড়তদার, সে কোটি কোটি টাকার মালিক, সম্মান দিয়ে কথা বলা উচিত। সম্মান দিলে সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। অবশ্যই। এটাই। না এই যে চীন আছে, জাপান আছে, ওরা তো অনেক বেশি উন্নত। তার অন্যতম কারণ হলো যে কৃষকদেরকে প্রতিনিয়ত মূল্যায়ন করে তারা। জি, যেখানে আমরা মোটেও কোনো অংশে মূল্যায়ন করি না। এবং আমাদের সবচেয়ে বড় দুঃখের জায়গা হলো যে দেখবেন যে কোথাও কৃষকদেরকে কোনো সময় সামনের সারিতে কখনো রাখাই হয় না। এটা নিয়ে তো অনেক আমরা অনেক প্রত্যেকটা গেস্টকে কম বেশি একটু হলেও তুলে আনার চেষ্টা করি যে কেন কৃষকদেরকে সামনের সারিতে রাখা হয় না? যাতে একটু হলেও পৌঁছায় কারো কাছে। যদি আরকি আমরা তো আসলে খুবই ক্ষুদ্রভাবে চেষ্টা করতেছি। তো যদি এটা আসলে যদি উপর থেকে মহল থেকে যদি এটা নিয়ে আসলে কাজ করে, একটু হলেও তো আসলে পরিবর্তন হওয়া দরকার। জি। এটা আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আপনাদের, এবং আমরাও চাই ভবিষ্যতে এভাবে সরাসরি যেমন ধরেন আমরা কনটেন্ট ক্রিয়েশন এর সাথে যুক্ত পরিচিত মুখ, তাই আমাদেরকে মানুষ দেখতে চায়। অবশ্যই। আমরা চেষ্টা করব এবং আমরা সবাইকে অনুরোধও করব এটা, তাদেরকে নিয়ে আসা হোক। যারা একেবারে প্রান্তিক পর্যায়ে, কিছুই নাই। তার একটা ভাঙা ঘরও নাই। কৃষিকাজ করে সে। হুম, তাকে নিয়ে আসা হোক, এখানে বসানো হোক। সে কথা বলুক। হুম, আমরা হুম, তার কথা শুনবো। কেন শুনবেন না আপনি? আপনার শুনতে হবে। কারণ আপনার খাবারের দায়িত্বটা আল্লাহ তাআলা তার মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছে। আপনি শুনেন তার কথা। অবশ্যই। জি, ভাইয়া বিসমিল্লাহ এগ্রোর নামটা শুনলে মানুষের আগ্রহের জায়গা অনেক বেশি, জি। অনেক বেশি। আপনার কাছে কখনো প্রেশার মনে হয় এই জিনিসটা যে আমার উপর এত দায়িত্ব, এত মানুষ আমাকে দেখে, কখনো এমন মনে হয় কিনা? আরাফাত ভাই, এইটা আসলে আমার আগে মনে হইতো না। বাট ইদানিং এটার প্রেশার আমার কাছে অনেক বেশি। আমার কাছে মনে হয় অনেক বড় একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিন, দিন আমার কাঁধের উপর চাপায় দিচ্ছেন। হুম, যেটা আসলে আমি নিতে পারবো কিনা আমি জানি না। বাট এইটার ভারটা অনেক বেশি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে এটা মানে বহন করার তৌফিক দান করেন। হুম, যাতে করে আমি কাজগুলা করতে পারি, মানুষের জন্য সহজ হয়, এবং মানুষ যাতে কিছু শিখতে পারে, আমরা যেন মানুষকে কিছু শেখাতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, এবং কিছু, কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষের জানা উচিত। আমরা জানাবো সেগুলো ইনশাআল্লাহ। অবশ্যই। ভাইয়া বিসমিল্লাহ এগ্রো যেহেতু মানুষ শুনতে চায় কিন্তু আপনাদের ভিডিওতে আসলে একেক দিন একেক টপিকে দেখতে পারে। কখনো গরু দেখতেছে, কখনো হয়তোবা মাছ দেখতেছে, কখনো হয়তোবা হাঁস দেখতেছে, কোনো একটা পার্ট নিয়ে। বিসমিল্লাহ এগ্রো ওভারঅল কতটুকু জায়গা নিয়ে এই এগ্রোটা আপনারা তৈরি করছেন? কি, কি আছে খামারে? এগুলো ওভারঅল হয়তোবা মানুষ একসাথে কখনো জানতে পারছে বলে আমার ধারণা নাই। আচ্ছা, আমাদের আগে যে প্রজেক্ট ছিল, হুম, যেমন ধরেন আমাদের গরুর খামারটা অল্প একটু ৫ কাঠা জায়গার উপরে। হুম, সেখানে ৪ টা শেড আছে এখন গরুর। হুম, এই শেডগুলোতে আমরা গরু পালন করি। ছাগল ছিল, কোরবানির পরে এখনো পর্যন্ত আমরা ছাগল আর উঠাই নাই। হুম। কারণ আমাদের কাছে ছাগলে অতটা প্রফিট আমরা পাই নাই। পায় না। হুম, যে কারণে ছাগলটার থেকে আমাদের কাছে গরুটা বেশি ইম্পোর্টেন্ট মনে হইছে, যে কারণ যারা গরু পালে তাদের কাছে ছাগলটা একটু ছোট, ছোট মনে ছোট হয়। মনে হয়। হ্যাঁ, আর একটু চ্যালেঞ্জিং ও আছে বেশি। হ্যাঁ। তো এই কারণে হচ্ছে আমরা গরুটার দিকে বেশি ফোকাস করছি। হুম, এর পাশাপাশি আমাদের মুরগি আছে বিভিন্ন জাতের, হুম, কোয়েল আছে, হাঁস আছে। হুম, একটা বিষয় এখানে স্পষ্ট করা উচিত, সেটা হচ্ছে আমাদের খামারগুলাকে আমরা বিভিন্ন জায়গায় ভাগ করে ফেলছি এখন। আচ্ছা, হ্যাঁ, যেমন গরুর খামারটা আমরা আমাদের এখানে রেখেছি। হুম, আ হাঁস মুরগি যে খামারটা আছে সেটাকে আমরা আমাদের বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে একটা জায়গায় শিফট করছি। হুম। এবং হাঁস, এরপর মধুর খামার আছে। এইসব বিষয়গুলাকে আমরা আরেকটু দূরে প্রায় মাগুরাতে শিফট করছি আরকি। সো এই যে বিষয়গুলা, এইগুলা একটা, একটা জায়গায় আমাদের সেট করা লাগছে, এবং রিসেন্ট আমরা একটা জায়গার ব্যাপারে কথা বলতেছি। এটা হয়ে গেলে আমাদের প্রজেক্টটা আলহামদুলিল্লাহ অনেক বড় পরিসরে আমরা এক জায়গায় শুরু করতে পারবো। যাক আলহামদুলিল্লাহ। এতদিন কেন এত আলাদা, আলাদা করে জায়গা পাননি? নাকি একটা জায়গায় করলে একটা রোগের কারণে আরেকটাতে প্রাদুর্ভাব হবে এরকম কোনো কারণে? প্রথমত হচ্ছে আমি যেকোনো জিনিস শুরু করার ক্ষেত্রে শুরু করতাম একেবারে ছোট করে। হুম, মানে ধরেন ৫ টা মুরগি, ১০ টা হাঁস এরকম হুম, করেই শুরু করা। হুম, আমি এক জিনিস ৫ বার করব। ৫ টা মুরগি ৫ বার পালবো। পালার পর আমি দেখব যে আমি লাভ হয় কিনা বা কোনো চ্যালেঞ্জ আছে কিনা। হুম। এই জিনিসগুলো আস্তে, আস্তে আইডেন্টিফাই করার পরে আমি শুরু করব। আমি সেভাবে শুরু করতে, করতেই হচ্ছে আমি এখন সম্পূর্ণটা আমার কাছে ক্লিয়ার যে আমার কোন, কোন দিকে যাওয়া দরকার। আমি সেই জিনিসগুলো বেছে ফেলছি ইনশাআল্লাহ। এখন আমি সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। বড় পরিসরে আমি কোনো জিনিসও কোনোদিন শুরু করি নাই। সামনে তাহলে বিসমিল্লাহ এগুলো কোন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে? গরু, গরুর। জি। কত গরুর গরু প্রজেক্টটাই নিয়ে কাজ করার ইচ্ছা আছে? আমার, এটা আসলে কোনো লিমিটেশন নাই। আচ্ছা। আমার কাছে মনে হয় পুরো একটা গ্রাম ভর্তি আমি গরু পালি। আচ্ছা ভাই এখানে একটা ভালো পয়েন্ট আছে যে বর্তমানে সবাই আসলে ক্রাউড ফান্ডিং এর উপর নির্ভর করে আসলে বিভিন্ন ধরনের খামার পরিচালনা করে বা আসলে বিশ্বাসটা যখন অনলাইনে অর্জন করতে পারে তখনই ক্রাউড ফান্ডিং এর দিকে ফোকাস হয়। আপনি কেন ক্রাউড ফান্ডিং করতেছেন না? তাহলে তো আপনি বড় পরিসরে শুরু করতে পারতেন। আচ্ছা, বড় পরিসরে শুরু করতে পারতাম, সেক্ষেত্রে যদি আমার বয়স অনেক বেশি হইতো। হুম, এটা আমার কাছে তখন মনে হইতো যে না, আমার শুরু করতে হবে।
জীবন আর কয়দিন আছে। হুম, আমার কাছে মনে হয় যে আমাদের যথেষ্ট অল্প বয়স এখন, মানে এই সেক্টরে, হুম, ব্যবসার ক্ষেত্রে। সো আমাদের নিজেদেরই করা উচিত। এই জন্যই আমরা নিজেরাই করার চেষ্টা করতেছি। আমরা নিজেরা করলে আপনাদেরকে বা দর্শকদেরকে বা অডিয়েন্সদেরকে আমরা অনেক কিছু বুঝাইতে পারবো। যদি ধরেন আমি আহ, টাকা পয়সা সংগ্রহ করে বা অনেক জনকে একসাথে করে এটা করতে যাই, সেক্ষেত্রে আমি পারবো না আসলে ভাই। কারণ আমার মানে মেন্টালি যে ব্যাপারগুলা অন্যের সাথে যাবে না, হবে না। হুম। মানে ৫ জন ১০ জন মিলে যদি আমি করতে যাই, ওই জায়গায় আমি প্রফিট নিয়ে আসতে পারবো না। কারণ আমার যে মেধা, ওটা যখন আমি ইনভেস্ট করবো, আরেকজনও সেটা বলবে যে না এটা না এটা করো। এটা না, এটা অবশ্যই। এইটার মধ্যে গেলেই আমার হবে না আর। না, হ্যাঁ, এখন বর্তমানে কৃষিতে আসলে ক্রাউড ফান্ডিংটা প্রচুর দেখা যায় জি। যে আসেন আমরা একসাথে বিনিয়োগ করেন, বিনিয়োগ করলে আমরা একসাথে ফার্ম দিব, একসাথে ইয়ে হবো, মানে খুব কমন হ্যাঁ, ধারায় এটা আসলে। এটা আসলে মানে খুব ভালো মাথার অধিকারী লোকের দরকার, যাদের ব্রেন অনেক ভালো, পরিচালনা করতে পারবে। হুম, আমার আসলে অনেক প্রেশার, যে কারণে হচ্ছে আমি ছোট করেই এখনো পর্যন্ত রাখছি এটাকে। এবং ইনশাআল্লাহ, যেহেতু ছোট করে আমি রাখতে পারিনি, ছিল ছোট, এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক সাইড বড়। হয়ে গেছে। হুম, এ কারণে হচ্ছে আমাদের সমস্যা হয়ে যায়। অবশ্যই। এ কারণে আমরা একসাথে জায়গার অনেকগুলা জিনিস। জায়গার একটা আমাদের সংকট রয়েছে। জায়গার ব্যাপারটা, যেহেতু আমি বাড়ি কেন্দ্রিক ছিল খামার, তো ওই বাড়ি কেন্দ্রিক খামার থেকে বের হইতে হইতে আমাদের একটু সময় লেগেছে। জায়গা পেলে আমরা শিফট হয়ে যাব। বিসমিল্লাহ এগুলোর উদ্দেশ্য কি? কনটেন্ট ক্রিয়েশন নাকি বিজনেস? বিজনেস। তাহলে কনটেন্ট ক্রিয়েশনে কেন? এইটা সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন। বর্তমান সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কোনো কিছুর মার্কেটিং করতে চান, বা আপনি কোনো কিছু যদি বাজারে আনতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইন মার্কেটিং করতে হবে। হুম, তো বিসমিল্লাহ এগ্রো চায় একেবারে নিরাপদ খাদ্য তৈরি করতে। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। এইটা আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছাবো ইনশাআল্লাহ। এবং আমরা আপনাকে আগেই বলেছি, কারো কাছে জিম্মি হতে চাই না। একটা গরু বাজারে নিয়ে বিক্রি করতে গেলে আপনি দামাদামি করবেন, আরেকজন মাঝখান থেকে এসে বলবে যে দাও আমি তোমার গরু বিক্রি করে দিই। যা হয় আর কি গ্রামে। হুম, আপনি হাটে একটা গরু নিয়ে গেছেন, আপনি গরুর মালিক, ক্রেতা একজন, মাঝখানে আরো ২ জন। ওই ২ হুম, জনকে আপনি চিনেনও না। হুম, হুম, এসে বলল যে দেন ছাড়েন আমার কাছে, দেন আমি হুম, হুম, বিক্রি করে দিতেছে। বিক্রি করে দিল। ওই হাটের পর দাঁড়ায় এসে ২০০, ৫০০, ১,০০০, ৫০০, ৫,০০০ নিয়ে গেল আরকি। তো এটা আমি আসলে ছোটবেলা থেকে দেখে আসছি তো। হুম, তো আমার কাছে মনে হয় যে আমি আসলে একেবারে ভোক্তা পর্যন্ত পৌঁছাই। মানে হাতে, হাতে দিব আরকি। হুম, ধরেন আপনি ক্রেতা, আমি বিক্রেতা। আপনি আমার কাছ থেকে সরাসরি নিবেন। মাঝখানে কোনো ভায়া নেই। এই ভায়া মুক্ত হইতে চাইতেছি আরকি। এটা হওয়ার জন্যে অবশ্যই অনলাইনটা দরকার। কারণ আপনি যদি কোনো খামার করেন অথবা কোনো পণ্য উৎপাদন করেন, সেটা যদি আপনি বাজারে বিক্রি করতে যান, আপনার এলাকা কেন্দ্রিক হয় সেটা। আপনার এলাকার লোক ধরেন ৫ দিন ঘি খাইলো, হ্যাঁ? ১০ দিন ঘি খেলো, ১ মাস ঘি খেলো। ঘি নিয়ে তো আপনি ডক করে গিলে খাইয়া হুম, ফেলতে হুম, পারবেন না। হুম, 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 এটা তো সময়ের ব্যাপার। হুম, তো এই সময়টাতে আপনি কি করবেন? আপনার তো আর বিক্রি বন্ধ হয়ে যাবে তখন। হুম, এজন্য আমরা চিন্তা করছি যে একেবারে প্রথমত পুরো বাংলাদেশ কেন্দ্রিক হোক। হুম, সারা দেশে ১৮-২০ কোটি মানুষ। আমি কথা বলতেছি যে আমি শুরু করছি এটা না, আপনিও শুরু করবেন। হুম, আপনিও করেন। যারা দেখতেছে তারাও করুক। হুম। অনলাইন বিজনেস করুক। এবং তারা ভালো প্রোডাক্ট জনগণের হাত পর্যন্ত পৌঁছায় দিক। ভালো হইতে হবে, নাহলে এটা টিকবে না বেশিদিন। এটা আবার আরেকটা বিষয়। আপনি প্রোডাক্ট দিবেন, ভালো হবে না, মানুষ ওটা ২ দিন ৫ দিন, এর বেশি হুম, না। আর বেশি না এর অবশ্যই। বেশি এটা চলবে না। যখন আপনার রিপিটেড কাস্টমার আসার বন্ধ হয়ে যাবে, তখন আপনার এটা বন্ধ হয়ে যাবে এমনি। 100%। জি, এটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট। এজন্যে আপনি যেহেতু প্রশ্ন করছেন আমাকে এইভাবে যে বিজনেস নাকি কনটেন্ট ক্রিয়েশন? অবশ্যই কনটেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে আমাদেরকে বিজনেসের দিকেই ফোকাস করতে হয়। কারণ আমাদের এটা তো বিজনেস কেন্দ্রিকই। হ্যাঁ, বিসমিল্লাহ এগুলো তো তৈরি করে বিজনেস জিনিসগুলাই। আমি ধান, পাট যা চাষ করি সবই ব্যবসায়িক ব্যাপার-স্যাপার। কিন্তু আপনারা তো প্রোডাক্ট ব্র্যান্ডিং করেন না। আপনারা কনটেন্টকেই ফোকাস দেন সবচেয়ে বেশি। না, ব্র্যান্ডিং আমরা করি, তবে সেটা খুব অল্প। আমাদের হাতে অল্প পরোক্ষভাবে। থাকে। এটার মানে যে মূল থিমটা আরকি, বা মূল যে ব্যাপারগুলা থাকে, যেমন ১ মণ লাল চালের কথাই যদি বলেন, আমাদের কাছে খুবই সীমিত। মানে এটা সংগ্রহ করতে গেলে অনেক কষ্ট। হ্যাঁ? যে যা আছে আমার কাছে, তো আমি ততটুকুই দেই। এবং আমাদের কাছে ১ দিনের স্টক নাই। তাহলে পরিসর বাড়াচ্ছেন না কেন? লোক নিয়োগ দিয়ে কেন এটাকে বড়? আমাকে ২ বছর আগেও এই একই প্রশ্ন করা হইছে। আমি কেন বাড়াইতেছি না? কোয়ালিটি মেইনটেইন করতে পারি না এই কারণে। যখন তাহলে তো বাড়াইতে আপনার যাই, বিজনেস বড় হবে না যদি আপনি বিজনেস বড় 100%। বিজনেস বড় করব আমরা। তবে এটা সময় নিয়ে আরকি। মানে আমার কাছে মনে হয় যে আমি আরো সময় নেই। আরো ৫ বছর সময় যাক। কিন্তু কোয়ালিটি ফুল হোক সবকিছু। এখনো আমরা মানে কোয়ালিটির দিক থেকে 100% পর্যন্ত যাইতে পারি নাই। যেটা আমাদের ব্যর্থতা। আমাদের সেটা করতে হবে। যে কারণে আমরা একটা জায়গায় স্থির হয়ে আছি।
তবে যেটা বললেন যে আমরা কেন বাড়াইতেছি না, আমরা বাড়াবো। আমাদের আরো জায়গার প্রয়োজন, আমাদের আরো কৃষি জমির প্রয়োজন, তারপর আমাদের আরো ব্র্যান্ডিং এর প্রয়োজন। ব্র্যান্ড যেটা আছে এটা আমরা মোটামুটি শুরু করছি, এখন তো চলতেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি যতটুকু চলে, মানে আমার একটা সমস্যা আছে ভাই, সেটা হচ্ছে যে ধরেন কত লাগে মানুষের, এরকম একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে যে একটা মানুষের কত টাকার প্রয়োজন হয়। আমি কি করব সারাদিন? খাই দাই ঘুমাই কাজ করি, এই তো, এর বাইরে তো কিছু নাই। আর কি টাকা দিয়ে কি হবে? আর কি করবো টাকা দিয়ে? মানব সেবায় কাজ করবেন। হ্যাঁ, মানব সেবায় তো কাজ করতেছি আলহামদুলিল্লাহ। অনেক কিছুই আছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি। মানুষের অনেক ধারণা থাকে। যেমন ধরেন স্ক্রিনের সামনে যাদেরকে দেখে, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের জানার অধিকার অবশ্যই আছে। কারণ সে আমাকে দেখে। হুম, সে আমাকে নিয়ে তার কিউরিওসিটি থাকবেই। স্বাভাবিক। আমাদের এক ভাই আছে, যাকে আপনি খুব ভালো মতো চিনেন। ভাই জীবনেও কোনোদিন এ কথা কোথাও বলে নাই। তো ভাইয়ের সাথে আমাদের একদিন একটা প্রোগ্রামে ব্যাক স্টেজে কথা হচ্ছিল। তো ভাই বলল যে, "ভাই, সাইফুল ভাই, আমরা" এভাবে বলতেছিল যে, "সাইফ ভাই, আমরা" আমি উনারে জিজ্ঞেস করছিলাম যে, "এই যে বিভিন্ন জায়গায় আপনি যান, হুম, হুম, ভিডিও করেন, হুম, সেখান থেকে আপনাকে কি টাকা দেয়?" হুম, 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 মানে সাধারণত তো আমরা কোথাও হুম, থেকে এটা করি না। হুম, স্বাভাবিক। কোনোদিনও করি নাই। হুম, তো বাইরে জিজ্ঞেস করছি, "ভাই, আমি বিভিন্ন জায়গায় দেখছি আপনি বিভিন্ন বাগানে গেছেন অথবা বিভিন্ন খামারে গেছেন।" হুম। খামারে যান নাই, বাগানে গেছেন। ফলের হ্যাঁ, হ্যাঁ, বাগান-টাগানে গেছেন। জানেন। হুম, তো সেখান থেকে কি আপনার টাকা পয়সা দিত? পরে বলল যে, "না ভাই, আমি টাকা পয়সা নিতাম না। আমার একটা বৃদ্ধাশ্রম আছে।" আমি শুনে পুরো অবাক হয়ে গেছি যে, "ভাই, আপনার বৃদ্ধাশ্রম আছে?" হুম, পরে বলল যে, "হ্যাঁ ভাই, আমার একটা বৃদ্ধাশ্রম আছে। এটা কেউ জানে না। মানে এলাকার লোকজন জানে, বাট সোশ্যাল মিডিয়াতে কেউ জানে না। আমি সেখানে খাবার-টাবার নিয়ে যাই। তো বিভিন্ন জায়গায় যখন আমরা ভিডিও করি, তখন ওখান থেকে যা আমাদেরকে দেয়। ধরেন একটা পেঁপে বাগানে আমরা গেছি, সেখান থেকে আমাদেরকে পেঁপে দিছে। আমরা পেঁপেগুলো নিয়ে আসছি আমাদের বৃদ্ধাশ্রমে। আমরা সেখানে দিয়ে দিছি। আমরা তাকে বলি যে, "ধরেন আমার ১ কুইন্টাল পেঁপে দিয়েন।" সে আমাকে দেয়। ধরেন এক জায়গায় মাছের ভিডিও করতেছি, মাছ একজনে ধরছে বা তার একটা পুকুরে আমাদেরকে দাওয়াত করছে যে, "আসেন একদিন দেখেন।" আমরা সেখানে গেছি, সে আমাদেরকে মাছ দিল। হুম। আমি ওই মাছটা নিয়ে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে দিছি। তো পেছনের গল্প অনেকেই জানে না ভাই। অনেকে বলতে চায় না। আমাদের অনেক গল্প আছে এরকম। আমাদের টিমমেট যারা এখানে আসছে, এরা জানে। পেছনের গল্প কেউই জানে না। হুম, এরকমও দিন গেছে ধরেন, মানে আমি এগুলো বলতে চাই না যদিও, হুম, বাট হুম। যার কথা বললাম হয়তো আপনি তাকে চিনেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, আমি নাম বলতেছি না। হুম, তো আলহামদুলিল্লাহ ভাই অত্যন্ত ভালো মানুষ। হুম। হ্যাঁ? আপনার এখানে ভাই তো আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ভাই অত্যন্ত ভালো মানুষ এবং উনার এই কথাটা শোনার পরে উনার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান অনেক গুণে বেড়ে গেছে। উনি আসলে কথার জাদুকর। শুধু কথাই বলেন না, উনি আসলে মানে ব্যক্তি জীবনে অনেক ভালো মানুষ। না অবশ্যই। মানে মানুষ এখন আগ্রহ জন্মাবে যে কার কথা বলল। চিতমিরে জুলিয়ানের কথাই বলছেন আপনি। অ্যাবসোলিউটলি। হ্যাঁ, এক্সাক্টলি। ভাইয়া আজকাল অনেকে কি করে YouTube, Facebook দেখে কৃষিতে আসতে চায়। জি। আ যে ০ থেকে ১০,০০,০০০ টাকা, ০ থেকে ৫,০০,০০,০০০ টাকা এবং clickbait thumbnail এর উপর অনেক কিছু নির্ভর করতেছে। এটাকে কিভাবে দেখেন? এটা তো আসলে কৃষি সেক্টরকে ধ্বংসের জন্য একটা বড় পন্থা আমার কাছে মনে হয়। এইটা বলাটা খুবই জরুরি এবং এটা আপনার দারুণ একটা প্রশ্ন। আমরা YouTube, Facebook এ যা দেখি, তা কতটুকু বাস্তবতার সাথে মিল মিলে আছে? এক্সাক্টলি। এটা যদি আমি বলেন, মার্কিং করতে বলেন বা নাম্বার দিতে বলেন যে এইটা আসলে বাস্তবে কতটুকু? YouTube, Facebook ভার্সাস বাস্তব জীবন। হুম, বাস্তব কতটুকু? যদি ১০০ তে দিতে বলেন, আমি ১০০ তে দিব মাত্র ২%। হুম, ৯৮% ই আপনি সফল হতে পারবেন না যদি YouTube, Facebook বা আমাদেরকে যা আপনারা দেখেন, এইটা দেখেন। আমাদের সম্পর্কে যদি জানতে হয় আপনাকে আমি যা বলছি ২০১৪ থেকে নিয়ে ২২ পর্যন্ত এই যে লাইফটা struggle এর, এইটা দেখতে হবে। হুম, এইটা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং এই লাইফ সম্পর্কে যদি আপনি জানেন, তখনকার স্ট্রাগল কি ছিল, তখন আমরা কি করছি, কোন সিচুয়েশন আমরা ফেস করছি, এগুলো যদি আপনি জানেন আলহামদুলিল্লাহ সফল হওয়া সম্ভব। তবে বর্তমানে YouTube, Facebook দেখে বা আমাদেরকে দেখে, আমি আমার নিজের কথাই বলতেছি, আমি বাকি কারো কথা বলতেছি না, নিজের কথাই বলতেছি। এটা আসলে অনেক কঠিন। কারণ আমরা একটা পর্যায়ে চলে আসছি ভাই। এটা সত্য কথা। মানে আপনার মানতে হবে, আমারও নিজেরও মানতে হবে যে আমরা একটা পর্যায়ে চলে আসছি। আমরা এখন যাই করি সেটা চলে। আমি ধরেন আম আ ৫ কেজি আটা নিয়ে আসবো, আমি সেটা চালাইতে পারবো। হুম, কিন্তু সাধারণ একজন মানুষের পক্ষে ভাই সেটা চালানো সম্ভব না। অবশ্যই। আমি ধরেন একটা গরু আমার কাছে আছে, ৫ টা গরু আছে ধরেন। ৫ টা গরুর এখন দেখলাম যে আমি বাজার দাম পাইতেছি না। আমার দাঁড়ায় ঘোরা লাগতেছে। আমি গরু বিক্রি করবো কার কাছে? কোনো কাস্টমার পাইতেছি না। উৎপাদন করা তো সহজ। উৎপাদন সবাই করতে পারে। মার্কেট তৈরি করাটা মার্কেট অসম্ভব। তৈরি করা তো কঠিন। এই যে আমাদের যে একটা মার্কেট তৈরি হয়ে গেছে, আমরা চাইলে ধরেন ওই গরুটাকে আমরা জবে করে তারপর ওটার মাংস বিক্রি করতে পারবো। অবশ্যই। আমরা যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট করি যে আমরা আসলে এটা শুরু করছি, আলহামদুলিল্লাহ আপনারা আসেন, দেখেন এবং এটা আপনাদের কাছে নিতে পারবেন। মানে আমাদের কাজটা হচ্ছে একেবারে সবার ঘরে পৌঁছে দিতে পারবো আমরা। হুম, সবার কাছে আমরা যাইতে পারবো। আমাদের কথা পৌঁছাইতে পারবো। কিন্তু একজন সাধারণ মানুষ সেটা পারবে না।
অতএব যারা আসবে তাদের জন্য অবশ্যই এটা হচ্ছে ভালো মতো তাদের কাছে পরামর্শ নেন, যারা সফল এই সেক্টরে যারা কাজ করে তাদের কাছে যান, আমাদের কাছে আসেন। আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলে দিতেছি, আমাদের এখানে হাজারো মানুষ আসে, যেটা হয়তো বাংলাদেশে অন্য কোথাও নাই। আমি তো গ্রামে থাকি, সো আমাদের বাড়িটাও একবার রাস্তার পাশে, সো মানুষ প্রায় প্রতিদিনই আসে, আমরা না বললেও আসে। আলহামদুলিল্লাহ আমরা কাউকে ফিরাইনি আজ পর্যন্ত। যত মানুষ আসছে আমরা একটা দিন নির্ধারণ করে দিছি, শুক্রবার, যে প্রতি শুক্রবার আপনারা আসেন 9টা থেকে 5টা, বিকেল 5টা পর্যন্ত আপনারা আসেন, কথা বলেন এবং দেখেন আমাদের যতটুকু আছে। তবে আমরা একটা অনুরোধ করি সবসময়ের জন্য, যদি আসেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকে, আমাদেরকে কল দেন, ফোন দিয়ে যোগাযোগ করে আপনি আসেন। আসলে আমরা আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। যোগাযোগ করে না আসলে হয় কি, আমরা অনেক সময় থাকি না, যেমন ধরেন আজকে আমরা নাই, যদি একজন মানুষ আসে সে তো এসে ঘুরে যাবে, তখন মনে কষ্ট পাবে যে ভাই আপনি আসতে বলছেন অথচ আপনি বাড়ি নেই। এই জন্য আমরা বলি যে মানে আমাদের কমেন্ট বক্সে যে নাম্বার আছে, ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দেন, যোগাযোগ করেন, তারপর আমাদের এখানে আসেন, এসে আমাদের সাথে কথা বলেন এবং আপনি বাস্তবতাটা দেখেন, আমরা আপনাকে বুঝাই। অনেকে ধরেন এমন এমন প্রজেক্ট নিয়ে কাজ করতে চায় যে প্রজেক্টে আসলে আমরা জানি যেগুলো লস হবে বা সে পারবে না, মার্কেটে এগুলার ভ্যালু নেই, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মার্কেট ভাই। অবশ্যই মার্কেটে যদি কোনো জিনিস না চলে, আপনি যতই সেটা তৈরি করেন, চালাইতে পারবেন না আপনি। সো এটা আসলে বুঝতে হবে। তাহলে কৃষি জার্নিতে যদি কেউ আসতে চায়, জি, তার সর্বপ্রথম কি করা উচিত? যে মানে আপনাদের ফার্মগুলো ভিজিট করা, এটাই কি প্রথম কাজ হওয়া উচিত? আমাদের ফার্ম ভিজিট করা জরুরি না, মানে বাজার আপনার ঘুরেন আপনি। বাজার। আপনি বাজার ঘুরবেন, হাট ঘুরবেন, বিভিন্ন দোকানে যাবেন, কোন পণ্যের কেমন ভ্যালু আছে। আপনি চাল তৈরি করতে চান, আপনি ধান চাষ করতেছেন, আপনি ধান চাষ করে কিন্তু যদি আপনি চাল তৈরি করেন, অথবা যদি আপনি চালের গুঁড়া তৈরি করেন, এই যে মার্কেটিংটা আর কি, এটা আপনাকে বুঝতে হবে ভাই, এটা বুঝতেই হবে। আপনি আমাকে যাই বলেন, দূরে গালি দেন, সমস্যা নাই, তবে আপনার প্রতি অনুরোধ হচ্ছে আপনি এটা বুঝান যে আসলে উৎপাদনটাই সব থেকে মুখ্য বিষয় না, বিপণনটা সব থেকে জরুরি। কোথায় বিক্রি করতেছেন, কার কাছে বিক্রি করতেছেন, কেমনে বিক্রি করতেছেন, এটা জরুরি। ভাইয়া, প্রথম থেকে আপনি একটা কথা বলতেছিলেন যে কৃষিতে আপনাকে একটু ভিন্ন ধারাতে দেখার কারণে মানুষের আগ্রহের জায়গাটা অনেক বেশি। নরমাল কৃষির যে ধারাটা আমরা দেখে আসি। আপনার কাছে কি মনে হয় তাহলে ইয়াং, স্মার্ট, শিক্ষিত তরুণরা যদি কৃষিতে আসে, কৃষি অনেক বেশি পরিবর্তন হবে, আরো মানুষকে আগ্রহী করে তুলবে? অবশ্যই ভাই। ধরেন পেছনে যারা করতো আমার বাপ-দাদারা, তাদের সময় থেকে নিয়ে এখনো সময়ের ইয়াং জেনারেশন যারা আছে, তারা বুদ্ধিভিত্তিক বেশি। এই কারণেই বুদ্ধিভিত্তিক বেশি, কারণ এই যুগে সোশ্যাল মিডিয়াতে আপনি সবকিছু পেয়ে যাবেন। চ্যাটজিপিটির কাছে আপনি একটা জিনিস জিজ্ঞেস করলেন যে আমার ফসলের এই সমস্যাটা হইছে, আমি এটা সমাধান করবো কিভাবে, ও সাথে সাথে আপনাকে উত্তর দিয়ে দিবে, তাই না? আপনি একটা আইডিয়া নিলেন, জাস্ট আপনার ও যা বলছে আপনার সেটা করার দরকার নেই, আপনি একটা আইডিয়া নিলেন, এরপরে আপনি দোকানে গেলেন যে আমাকে এই ওষুধটা দেন, দোকানদার তো তখন আপনাকে বলবে যে এই ওষুধটা এই কারণে আপনি নিতেছেন, বা আপনি তারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা এই ওষুধটা কিসের জন্য, সে তখন আপনার বলবে না? অবশ্যই। সে যখন বলবে তখন কিন্তু আপনি জানেন যে এটা আসলে আমি তো জানি না আসছি। হ্যাঁ, তো স্মার্ট হওয়াটা খুব জরুরি, বুদ্ধিভিত্তিক চাষাবাদ করাটা খুব জরুরি। এটা আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করি যে আপনি হুট করে নাইবেন না, আগে বুঝেন, বুঝে তারপরে শুরু করেন। এবং ইয়াং যারা আছে তারা অনলাইনে ইউটিউব, ফেসবুক কেন্দ্রিক না হই, হ্যাঁ, তথ্যটা সংগ্রহ করি আগে। যে ধরেন একজনে বলল একটা গরু আমি কিনছি, সেখানে ধরেন 10 লিটার দুধ হয়, এভাবে একটা হিসাব দিল, সে 20 লিটার দুধ হবে এবং সেটা বিক্রি করে আমি সংসার চালাবো, গরুর খরচ চালাবো, এই যে একটা হিসাব, এবং আমার প্রফিট মাস শেষে, বছর শেষে এটা থাকবে। এই হিসাবটা যখন আপনি করবেন তখন বাস্তব জীবনে আপনি নাইমে আসতে হবে। বাস্তব জীবনে একজন খামারি অথবা একজন যে গরু পালে তার সাথে যোগাযোগ করতে হবে যে ভাই আসলেই কি এটা সম্ভব। সে তখন আপনাকে বাস্তবতা বুঝাবে যে আসলে গরু সারা বছর সুস্থ থাকে না, সারা বছর একভাবে দুধ দেয় না, সারা বছর একভাবে খাবার খায় না। ওর একটা শরীর মানুষের মতো, ও অসুস্থ হইতে পারে, ওরও দুধ কম হইতে পারে, ওর বাছুরটা মারা যেতে পারে, ও নিজেও অসুস্থ হয়ে 10 দিন পর্যন্ত 10 কেজি দুধের জায়গায় 3 কেজিতে নেমে আসতে পারে। এই যে সময়টা, সময় মতো আপনার হিটে নাও আসতে পারে, বীজ কনসেপ্ট নাও করতে পারে, এই ঝামেলাগুলোও আপনাকে ফেস করতে হবে। শুধু হিসাব দেখে, লাভ দেখে করাটা বোকামি ছাড়া কিছুই না ভাই। অবশ্যই। ভাই, এই যে এত পরিশ্রম করেন, এই শক্তিটা কই থেকে পান আসলে? এত পরিশ্রম রেগুলার দেখা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত। পরিশ্রম আলহামদুলিল্লাহ, এটা আসলে ওই যে বললাম 2014 থেকে পরিস্থিতি আমাকে শিখাইছে। অভ্যাস হয়ে গেছে। আপনাকে আমি একটা জিনিস বলি, আমাকে আমার গ্রামের লোকজন পোল্ট্রি মুরগি বলতো ছোটবেলায়। আচ্ছা, আচ্ছা। কোনো কাজ করা হতো না এই কারণে। না, পড়ে যেতাম, একটু নাদুস নুদুস ছিলাম, কদ্দুর যাইতাম, পড়ে যেতাম। আমার মা আমার অনেক যত্ন করে পালছে,
হুম, তো একেবারে ছোট যখন ছিলাম, তো এলাকার লোকজন আমার বলতো পোল্ট্রি মুরগি, সাদা পোল্ট্রি, এগুলো বলতো। তো তখন আমার কাছে মনে হতো যে মানে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি বা মাদ্রাসায় যখন হোস্টেলে থাকতাম, তখন আমার কাছে মনে হতো আমার এদের জীবনে কিচ্ছু হবে না, আমি দুনিয়ার যে অলস মানুষ, আমাকে দিয়ে দুনিয়ার কোনো কাজই হবে না, আমি কি করব জীবনে, আমি এমন কোনো জিনিস নাই যেটা পারি, আমি কিছুই পারি না, আমি খাই দাই ঘুমাই, এটাই আমার কাজ, এর বাইরে আমি কোনো জিনিস পারি না। তো 14 সালের পরে যখন আমার কাঁধের পরে জলটা আসলো, হুম, যে সংসারের মানে হাল ধরা হুম, বা সংসার চলতেছেই না এখন, হুম, তখন কি করব? তখন ভাই সবকিছু শিখছি। এই যে পরিশ্রম তখন থেকে শুরু হইছে। ১ দিন ২ দিন করে করছি। এমনও হইছে যারা প্রফেশনাল এই কাজগুলা করে, কৃষক বা খামারি, তারা যদি ১২ ঘন্টা করে, আমি ৩৬ ঘন্টা করতে পারি। আমার কোনো সমস্যা নেই। অভ্যাস হয়ে গেছে। অভ্যাস তৈরি করে নিছি। আপনি আমাকে এখন এই পোশাকে দেখতেছেন। আপনি আমাকে যদি এখন বলেন যে, "ভাই আপনার এই ৫ তলা থেকে নিচতলা পর্যন্ত ১০০ বার উঠবস করতে হবে বা উঠতে হবে, নামতে হবে।" আমার পক্ষে কোনো সমস্যা নেই। আমি পারব সেটা। ১০ কেজি ২০ কেজি মাথায় উঠায় দিবেন, আমি উঠায় নিচে নামাবো, উপরে উঠাবো, আমার কোনো সমস্যা নেই। আমার অভ্যাস হয়ে গেছে। খাটতে, খাটতে অভ্যাস হয়ে গেছে আরকি। এখনকার তরুণদের মাঝে একটা সবচেয়ে বড় প্রবলেম হলো যে এরা প্রচুর অলস থাকে। এটা কিন্তু 100% সত্যি। জি, কোন কাজ করতে চায় না। জি, আ আর প্রচুর এডিক্টেড। যেকোনো মোবাইল, যেকোনো ধরনের অনলাইনের প্রতি। জি। আ এটা পরিত্রাণের জন্য কি করা উচিত বলে? মানে কথার সাপেক্ষে আসাতে এই কোয়েশ্চেনটা রাখলাম। আচ্ছা, মানে অলসতা ওই যে বললাম, আমাকে তো একটা সিচুয়েশন আমাকে পরিবর্তন করছে। হুম, সবার ক্ষেত্রে হয়তো এই সিচুয়েশন আসবে না। আসবে না এক্সাক্টলি। তো আমি যতটুকু বুঝি আরকি, আপনি যেটাই করেন ভাই, যে যেটার প্রতি আপনি আসক্ত হন, মানে আমি বলব না যে আপনি উল্টাপাল্টা কোনো দিকে হুম, যান। হুম, পজিটিভলি হালালভাবে আপনি হুম, যেদিকেই আসক্ত হন, আপনি সেই দিকেই থাকেন। অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই। সারাদিন ফোনে আপনি বুঝতেছেন যে ফোনই আমার আসক্তির কারণ। ওই ফোনের মেকানিক হয়ে যান আপনি। ওটারে খুলেন, দেখেন ওর মধ্যে পার্টস-পাতির কি অবস্থা, কেমনে ওটা ঠিক করা যায়। আরো ৫ টা ফোন আনেন। এমনি অ্যাডিকশন মানে আপনার অ্যাডিকশন নিয়ে আসেন। হুম, হুম, হুম। তাতে কাজে লাগবে। একটা কাজ, এডিকশনটাকে কাজে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, অ্যাডিকশন আপনি কাজে কনভার্ট করেন। কাজ করেন অ্যাডিকশন নিয়ে। হুম, আপনার আসক্তি আছে, ওই আসক্তিরে আপনি কাজের মাধ্যমে বদলায় দেন। এখানেই সমস্যা। ফ্যামিলি এটা করতে দেয় না। হুম, হুম, হুম। যখন আপনি ২-৪ টা ফোন-টোন নিয়ে খুলে-টুলে দেখবেন যে এটা ঠিক করতে হবে, এটার পার্টস-পাতি কোথায় সমস্যা আছে। আমি ছোটবেলায় অনেক মাইক বানাইতাম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মোবাইল বানাইতাম। হুম, 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 হ্যাঁ? হুম। এইজন্য হচ্ছে আমার ফ্যামিলি আমার কিছু বলে নাই। যে, "বানা তোর যা মন চায় তাই। তুই চাঁদে চলে যা, আমাকে কি তাতে? তোর জীবন তুই যা করবি স্বর্গে যা।" না, এটা ভালো ভাইয়া। হ্যাঁ, আ ভাইয়া আপনার কনটেন্টে একটা মজার পার্ট থাকে যে খাওয়া-দাওয়া। সব কনটেন্টে জি, মেক্সিমাম টাইমে। জি। এটা কি শুধু হুকের জন্য নাকি আসলে খাওয়া-দাওয়া করার একটা উদ্দেশ্য থাকে আমরা পাশাপাশি প্রচুর কনটেন্ট? খাই ভাই। হুম, আমাদের টিমে যারা আছে আলহামদুলিল্লাহ, আপনি আমার গ্রামে গেলে বুঝতে পারবেন। হুম, এই খাওয়া-দাওয়া আমাদের প্রায়ই চলে। হুম, হ্যাঁ? আর এটা হচ্ছে ক্লান্তি দূর করার একটা ব্যাপার আরকি। ধরেন মানে শুধু যে কনটেন্টের জন্য হয় বিষয়টা এরকম না। আমরা মোটামুটি ভালো রান্না-বান্নাও করতে পারি। আমাদের এখানে এই যে আরো ভাইরা আছে, হুম, তারাও পারে। তো আমরা মিলে-টিলে রান্না-টান্না করি। আ খাওয়া-দাওয়াটা আমাদের মানে লাইফের একটা পার্ট হয়ে গেছে আরকি। হুম, হুম, হুম। আমাদের রান্না অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ে করতেছেন না কেন? কি আ আমরা এত কিছু পারি, আমাদের দরকার কি? না ভাইয়া, জি, বিয়ে করলে কিন্তু একটা কথা আছে যে বরকত আসে আমাদের মানে ধর্মীয় নিয়মে। জি। তাহলে করতেছেন না কেন? লেট করতেছেন কেন? আ করব ইনশাআল্লাহ। কবে আমরা জানতে পারি? অবশ্যই তো জানবেন। জানবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চাই খুব দ্রুত যেন আপনার বিয়েটা সম্পন্ন ইনশাআল্লাহ। হয়। দাওয়াত পাবো কিনা সেটা জানি না। হ্যাঁ, তো দাওয়াতও পাবেন। তাহলে অন ক্যামেরাতে দাওয়াতটা নিয়ে নিচ্ছি আজকেই। জি, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাইয়া। ভাইয়া আসসুন্নাহ ফাউন্ডেশনের সাথে আপনাকে মেক্সিমাম টাইমে কানেক্টেড দেখা যায়। আ জি, আসসুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রমগুলো আপনি নিজ চোখে দেখে আসছেন। জি, তাদের কার্যক্রমগুলো আসলে কেমন? আসলে আ আমরা তো আসলে নরমালি শায়েখ যারা হুজুর তাদেরকে আমরা একটা ধারায় চিনে আসছি। তারা আসলে কখনো বিজনেস মাইন্ডের হবে এটা কেউ চিন্তাও করতে পারে না। ঘরের বাজার থেকে জামশেদ ভাইও যে ধারাটা কিছুটা হলেও চেঞ্জ করতে পারছে। জি। তারপরে এখন আমরা দেখতেছি যে শাইখ আহমদুল্লাহ হুজুরও খুব ভালো কাজ করতেছে। খুব কাছ থেকে আপনি এগুলা দেখছেন। একটু জি, যদি ধারণা দেন যে আসুন এবং আরেকজনের নাম না বললেই না। অন্যরকম পাঠশালার হলো যে আমাদের সোহাগ ভাই আছেন। খুবই দুর্দান্ত কাজ করে জি, যাচ্ছেন এবং যারা মানে অনেক আইডল মানে মানুষের আইডল বলতে গেলে তারা। জি। খুব কাছ থেকে দেখছেন কি আসলে কার্যক্রমগুলা নিয়ে একটু যদি বলেন ডিটেইলস এ? আমি একটা বিষয় আগেই ক্লিয়ার করে নেই। আমি শায়েকের জন্যে, শায়েকের কথা যখনই আমার মাথায় আসে, হুম, মনের মধ্যে ভাসে, ওনার জন্যে মুখ থেকে আমার মন থেকে একটা বিষয় উচ্চারিত হয় সবসময়। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুক। আমিন। শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, উনি দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুন এবং তার যে কাজগুলি আছে সেগুলি আমাদের মাঝে আরও বিস্তরভাবে প্রভাব বিস্তার করুক। আমি আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত, বিষয়টা এরকম না। আসন্না ফাউন্ডেশন আমার
নিজের পছন্দের জায়গা বলতে পারেন। হুম। বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ আসে। দুর্যোগ আসে তখনই আমি ছুটে যাই সেখানেই। হুম। আমার যা আছে আমি সেটা নিয়ে ছুটে যাই সেখানে এবং আমি সেখানে সেটা দিয়ে আসি। আমার আস্থার জায়গা বলেন, বিশ্বস্ততার জায়গা বলেন, আসুন্নাহ ফাউন্ডেশন। একটা বিষয় আপনাকে বলি, ধরেন আমাদের এই অঞ্চলে বন্যা তেমন হয় না, দুর্যোগ তেমন আসে না। আমরা যে অঞ্চলে থাকি ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এদিকে খুব কম হয় এগুলো আর কি। হুম। বন্যা তো নাই বললেই চলে। হুম। হ্যাঁ, পানি আমাদের এদিকে খুব কম হয়। হুম। যে জায়গাগুলোতে বেশি হয়, সিলেটে হয়, চট্টগ্রামে হয়, ফেনীতে, নোয়াখালীতে, ওই অঞ্চলগুলোতে বেশি হয়। আমি ভাই মানে আমার কাছে খুবই খারাপ লাগে এবং এই ভাইদের ভিডিওগুলো আসে, যখন আসে সোশ্যাল মিডিয়াতে দেখি, মানে মাঝে মাঝে কান্নাও করি। কিন্তু আমি কি করব বলেন? আমি এত দূর থেকে যাইয়া একা মানুষ, বা আমার ধরেন আমার যে টিমরা আছে, আমরা কাউরে চিনি না, জানি না, আমি কোথায় যেয়ে দিব, কাদের কি করব। এই জন্যে যে কোনো জিনিস দুর্যোগের ক্ষেত্রে যদি আসে, সেটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করার জন্য একটা অর্গানাইজেশনের প্রয়োজন। আমার কাছে মনে হয় আমার সেই কাজটা বা আমার সেই আমানতটা, আমার কষ্টে অর্জিত টাকাটা আমি যদি আসুন্নাহ ফাউন্ডেশনে দিয়ে আসি, তারা সেটাকে সুন্দরভাবে আমি যাদেরকে দিতে চাচ্ছি সেখানে তারা পৌঁছায় দিবে। এই জন্যই মূলত হচ্ছে আমি সেখানে দিই। আমি প্রায় 24-এর বন্যা থেকে বলেন, 25-এর এই যে কয়েকদিন আগে, 26-এর এটা হইলো চট্টগ্রামে, এগুলার সবটাই আমি ওখানে দিছি এবং আমি সবাইকে উদ্বুদ্ধ করি যে আপনারা সেখানে দেন। এবং যদি আপনারা সেখানেও না দেন, আপনারা একটা অর্গানাইজেশনের কাছে দেন, বিশ্বস্ত অর্গানাইজেশনের কাছে, যাতে তারা এটাকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে। আর আসুন্নাহ ফাউন্ডেশন কোনো মানে শুধুমাত্র যে বন্যা বা দুর্যোগের নিয়ে কাজ করে বিষয়টা এরকম না। এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি আসুন্নাহ ফাউন্ডেশনে যদি কখনো যান, যেহেতু একেবারে ভেতর পর্যন্ত যাওয়ার সবার তো সুযোগটা থাকে না, আমার যেহেতু সুযোগ হয়েছিল, ওনাদের আমন্ত্রণে আমি গিয়েছিলাম এবং ওনারা, আমি যেটা দেখেছি ভিতরে, সেটা হচ্ছে অবাক করার মতো একটা ব্যাপার। হাজার হাজার বেকার যুবক আছে বাংলাদেশে, তাদের সংস্থানের জন্য তারা কাজ করতেছে। ওই যে আপনি প্রথমে বললেন না যে হুজুর বা আলেম ওলামা, এদেরকে দেখলে মানুষ একটা জিনিস চিন্তা করে, মাদ্রাসা মসজিদ, এর বাইরে চিন্তা করতে পারে না। বাট এই ধারা থেকে শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ উনি মানুষদেরকে বের করে আনার চেষ্টা করতেছেন এবং হাজার হাজার, আমরা ওই দিন যেটা জানতে পারলাম যে ওনারা 1 লক্ষ মানে বেকার যুবককে 1 লক্ষ বেকার যুবককে প্রতি বছর ওনারা বের করবে এখান থেকে। তারা কর্মসংস্থান ধরাই দিবে কাজের মাধ্যমে। বিশাল বিষয়। হ্যাঁ, 2030 সালের মধ্যে তারা প্রতি বছর 1 লক্ষ বেকার যুবককে প্রশিক্ষণ দিবে এবং তাদেরকে কাজের জন্য প্রস্তুত করে কাজে ঢুকাই দিবে একবারে। এটা আপনি কল্পনা করতে পারেন, 1 লক্ষ যুবককে যদি তারা প্রশিক্ষণ দেয়, সেটা কত বড় একটা স্কেলে তারা কাজ করতেছে। অবশ্যই। মানে এর পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এখানে যে মানুষ ফ্যান্টাসির জন্য যায় এরকম না। সকাল 6টা থেকে নিয়ে শুরু করে রাত 10টা পর্যন্ত এত উৎফুল্লতার সাথে কাজ আমি কোনো সেক্টরে কাউরে করতে দেখিনি। আমি যখন একজনকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আপনাদের মানে কাজের যে অভিজ্ঞতা এখানে হচ্ছে বা আপনারা যে কাজ করতেছেন, আপনাদের মধ্যে কোনো ক্লান্তি আসে না? ওরা আলহামদুলিল্লাহ যেভাবে বলে, ভাই ওটা শুনলে আমার এই যে যারা আমার সাথে গেছিল, এরাও অবাক হয়ে গেছে যে এরা আসলে এত এনার্জি পায় কই? তো বললো যে 10টার পরে এদেরকে ফোন-টোন চালাইতে দেওয়া হয় না। ফোন চালায় না গো এমনিই। ঘুমায় পড়ে, সকালে উঠে আবার কাজ করে। একটা মোটরসাইকেলের একটা পার্টস খুলতে আপনি গ্যারেজে একজনকে যদি দেন বা কাজ শেখানোর জন্য, ওর ওই রেঞ্জ ধরতে ধরতে 3 মাস লাগে। অথচ একদিনের মধ্যে ঘন্টায় প্র্যাকটিক্যাল ক্লাস, আবার 1 ঘন্টা আর 1 ঘন্টা পর হচ্ছে আপনার ওই আপনাকে শিখাইতেছে হাতে কলমে বা আপনাকে প্রজেক্টরে দেখাইতেছে যে কিভাবে এই কাজটা করতে হবে, পার্টস কোথায় লাগাইতে হবে, সব বাংলাদেশের সব দক্ষ লোকজন সেখানে কাজ করে এবং এদেরকে শিখাইতেছে। তো এটা আসলে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য আমরা শুকরিয়া আদায় করি যে ওনারা এই কাজগুলো শুরু করছেন। কেউ না কেউ তো শুরু করা উচিত এবং আলেম ওলামারা যদি শুরু করেন, এক্ষেত্রে আমাদের জন্য সেটা অনেক ভালো একটা ব্যাপার। আর জামশেদ ভাইয়ের কথা বললেন, বাংলাদেশে ই-কমার্সের মানে বিপ্লব ঘটানোর মধ্যে যদি কাউকে বলেন তাহলে জামশেদ মজুমদার ভাই। উনার আসলে কোনো তুলনা নাই। আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে যা খুশি তাই তারে বলতে পারেন। বাট ই-কমার্সের ক্ষেত্রে যদি বলেন, জামশেদ মজুমদার ওয়ান অফ দ্য বেস্ট পারসন ইন বাংলাদেশ। 100%। জি। ভাইয়া, আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে আমার কিউরিসিটি থেকে একটা কোশ্চেন। সেটা হলো যে আপনি তো খুব কাছ থেকে দেখছেন তাদের কার্যক্রম। ওখানে কেউ যারা হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে কোনোভাবে বা অন্য ধর্মাবলম্বী মুসলিম বাদে নিয়োগ দেওয়া হয়? এই ব্যাপারে সবথেকে ভালো হয় হচ্ছে অফিসে গিয়ে তাদের সাথে কথা বলা এবং তারা এগুলো নিয়েও কাজ করে। আচ্ছা। এখানে কোনো ধর্ম, জাতি বা বর্ণ কোনো কিছুই দেখা হয় না। আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন। আসলে ফাউন্ডেশনের অফিসে গেলেই আপনি বুঝতে পারবেন সেটা, যে আপনি কোথায় আসছেন।
এটা আপনার কাছে মানে আমার কাছে নতুন মনে হয় নাই, কারণ আমি তো আগেও গেছি। বাট আপনাদের কাছে নতুন মনে হবে, যারা এই বিষয় সম্পর্কে জানে না তাদের কাছে নতুন মনে হবে যে আসলে অবশ্যই। আসুনা ফাউন্ডেশন কি করতে চায়, তাদের লক্ষ্য কি, তাদের কাজ কি, সম্পূর্ণটাই তা আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন। এবং আমরা বলি যে যাওয়া উচিত, এবং দেখেন আপনি বাংলাদেশের মধ্যে এত বড় একটা অর্গানাইজেশন যারা দেশের মানুষদেরকে নিয়ে কাজ করতে চায়, দেশকে নিয়ে ভাবে, তো অবশ্যই তাদের সম্পর্কে সবার জানা উচিত। এই কার্যক্রমগুলা সরকার সাইড থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল। আ জি, নেওয়া হয় না বা এখন বর্তমানে ধারাটাতে বিশাল একটা বিষয় কার্যক্রম করতেছে আসুনা ফাউন্ডেশন। জি, তাও আবার একজন হুজুর। এটা অনেকে হয়তো মেনে নিতে অনেক সময় কষ্ট হয়। জি, হ্যাঁ, মানে দেশের মানে প্রাসপেক্ট থেকে জি। বলতেছি আরকি। সরকার পদক্ষেপ নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটা জানতে চাইবো না। এটা খুব কমন ধারা, খুব কমন ইয়া। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এরকম আসুন্নাহ ফাউন্ডেশনের মতো আরো প্ল্যাটফর্ম হওয়া উচিত এবং তারা হওয়ার জন্য কি করা উচিত? জাস্ট আপনার জায়গা থেকে? অবশ্যই এটা সরকারিভাবে করা উচিত ছিল, বা অবশ্যই। এখনো করা উচিত। এরকম কোনো ফাউন্ডেশন অথবা এরকম কোনো সংস্থা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কঠিন হয়ে যায় সরকারের ক্ষেত্রে। হুম, আমরা দেখি, কারণ ৫ বছর পর ১০ বছর পর সরকার পরিবর্তন হয়। হুম, তখন সমস্যা তৈরি হয়। হুম, হ্যাঁ? একজন আসে আবার আরেকজনের দোষ দিবে, সে এসে আবার আরেকজনের দোষ দিবে। এ কারণে যদি কোনো এমন ব্যক্তি থাকে যাকে মানুষ ট্রাস্ট করে, তাদের এই সেক্টরে আগায় আসা উচিত। দেশের জন্যে, মানুষের জন্যে, দেশের মানুষের কল্যাণের জন্যে কাজ করা উচিত। কারণ আমাদের বাংলাদেশে হাজার, হাজার, লক্ষ, লক্ষ যুবক প্রতি বছর বেকার হয়ে ঘরে বসে থাকে। করে বসে থাকে। তো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাটাও তো একটা ইবাদতের অংশ। অনেক বড়। তো সেইটা করা উচিত। যারাই আছে বাংলাদেশে, আমি ক্ষুদ্র মানুষ, আমার কথা কয়জনের শোনে। তবে আমি বলব, যাদেরকে মানুষ বিশ্বাস করে, ট্রাস্ট করে, যাদের প্রতি মানুষের আস্থা আছে, তাদের এই পেশায় আগায় আসা উচিত। বেকার যুবকদেরকে সহযোগিতা করা উচিত এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। দেশের দুর্যোগ বলেন, বিভিন্ন সমস্যা বলেন, সেই সব বিষয়ে আগায় আসা উচিত সবার। ভাইয়া, আপনার কাছে রিজিক মানে কি? আচ্ছা, রিজিক আল্লাহ তাআলার একটা রহমত বলতে পারেন। হুম, আল্লাহ তাআলা যদি মানুষকে দেন হালাল পন্থায়, সেটা আল্লাহ তাআলার অনেক বড় একটা ব্লেসিং। মানুষকে যদি আল্লাহ তাআলা দেন। আর রিজিকটা হচ্ছে, আমরা রিজিক বলতে বুঝি হচ্ছে খাবার। খাবার। না, রিজিক মানে শুধু এটা না। রিজিক মানুষের সুস্বাস্থ্য, রিজিক মানুষের আখলাক, এই সমস্ত জিনিসই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। তো অবশ্যই রিজিকটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া একটা রহমত। হুম। যেটা আসলে আমাদের সবার জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা যেন রহমতের দৃষ্টিতে আমাদেরকে রিজিক দেন। এটাই মনে করি আরকি। কয়েকদিন আগেও আপনি খুব অসুস্থ ছিলেন। খুব কমন ধারায় অসুস্থ হচ্ছিলেন। জি। আ এখন কি অবস্থা আপনার? সুস্থতা কতটুকু? কি পরিবর্তন হইছে? সুস্থতা আলহামদুলিল্লাহ এখন সুস্থ। তবে কিছু অসুস্থতা আমার, যেটা হয় ভাই সবথেকে কমন, এটা আসলে বলা দরকার। আমি বলতে চাই এটা। সেটা হচ্ছে মানসিক সমস্যাটা বেশি। যেহেতু আমার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের কারণে আমার ঘুম কম হয় এবং সারাদিন মানুষ আমাদের এখানে আসে। আমাদের এখানে আসতে কোনো বারণ নাই, কোনো সমস্যা নেই। তবে মানসিকভাবে সুস্থভাবে মানুষকে পরামর্শ দেওয়া, তাদের সাথে কথা বলা, এইজন্য আমরা একটা দিন নির্ধারণ করছি। শুক্রবার বললাম। হুম, হুম, হুম। এই দিনটাতে আসলে আমাদের জন্য সুবিধা হয়। বাকি হুম, দিনগুলাতে আসলে এই যে এত কথা বলা বা মানুষের সামনে, এমনিতে আমরা কথা বলি জানেন, কনটেন্ট হুম, ক্রিয়েশন করি, আমাদের তো প্রচুর কথা বলতে হয়। অবশ্যই। এরপর হচ্ছে যে একই কথা বারবার বলা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। আর সবথেকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ধরেন আমাদের এখানে ১০ জন মানুষ গেল একটা টিম নিয়ে আরকি আমাদেরকে বা আমাদের খামার দেখতে। আমার কাছে যেটা ইতস্ত লাগে সবথেকে বেশি, ধরেন ১০ জন মানুষ আসলো, আসার পরে তারা, আমাদের এখানে একটা বসার জায়গা আছে। হুম, তারা বসে পুকুর পাড়ে। এখানে বসার পরে আমি যদি কোনো কাজে থাকি, তো আমাকে বলা হয় যে, "ভাই বা কাকা হুম, অমুক লোক আসছে বা বাইরে থেকে লোক আসছে।" হুম। আমি তাড়াহুড়া করে বেরোই, সালাম দেই, জিজ্ঞেস করি, "ভাই কেমন আছেন? কোথা থেকে আসছেন?" এরপরে কমন একটা প্রশ্ন করি যে, "জি ভাই বলেন, কি ব্যাপারে আসছেন?" তো তারা তখন বলে, "এমনিই আসছি, আপনাদের দেখতে আসছি।" তখন কি হয়? ধরেন আমি বইসা আছি, ওই ৫ জন ১০ জন মিলে আমার দিকে তাকায় আছে। ওই তাকায় থাকা জিনিসটা আমার কাছে খুব awkward লাগে আরকি। মনে হয় যে আমারে মনে হয় দেখতে আসছে এরা। মেয়ে দেখতে আসছে যেরকম, মেয়ে দেখলে আসছে। ওরকম আরকি। সো যারাই আসবেন হুম। তাদের সবার উদ্দেশ্যে একটা অনুরোধ থাকবে যে আপনারা আসেন, বসেন কিন্তু কথা বইলেন। হ্যাঁ, মানে দেখেন। কোন উদ্দেশ্যে আসার জন্য হ্যাঁ, যে উদ্দেশ্যে আসেন। হুম, উদ্দেশ্যে আসেন। আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় আপনার এখানে আমি বলে যাই, সেটা হচ্ছে মহিলাদের আসার ক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করি। হুম, যে কোনো মহিলা মানুষ, মেয়ে মানুষ আমাদের খামার ভিজিট করতে না আসাটাই আমরা নিরুৎসাহিত করি। যদি আপনার একান্তই আসতে হয়, পরিবারের সাথে আসেন। হুম, বাবা অথবা ভাই
ভাই বলবো না, বাবা, বাবার সাথে বাবা মার সাথে আসেন আর কি। হুম 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 এবং মুরব্বী যারা আছেন তারা আসলে কাউকে না কাউকে নিয়ে আসবেন আর কি। কারণ আমরা একেবারে অজপাড়াগায় থাকি ভাই, হুম। যেটা আসলে বলা উচিত, একেবারে অজপাড়াগা। ফেরি দিয়ে মেবি পার হওয়া লাগে। না, এখন ফেরি দিয়ে পার হওয়া লাগে ও না, আচ্ছা আচ্ছা পদ্মা আচ্ছা। সেতু পার হয়ে যাওয়া ও যায়। আচ্ছা আচ্ছা। এটাও বলা উচিত যে আমাদের বাড়ি ফরিদপুরের একেবারে শেষে। হুম কেউ যদি ফরিদপুর মনে করে ফরিদপুরে চলে যায়, তাহলে তার অনেক ঘোরা লাগবে, সারাদিন ঘুরতে হবে শুধু তার, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় আমাদের বাড়িতে পৌঁছাতে পারবে না। আমরা আমাদের জেলার একদম শেষ গ্রাম, হুম। আমরা আমাদের উপজেলার একদম শেষ গ্রাম, আমরা আমাদের ইউনিয়নের একদম শেষ গ্রাম, আমরা আমাদের ওয়ার্ডের একবারে শেষ গ্রাম, মানে একদম শেষ। একেবারে শেষ। আমাদের পরেই গোপালগঞ্জ শুরু। আপনি রিসেন্ট কয়েকদিন আগে একটা পোস্ট করছিলেন যে কনটেন্ট ক্রিয়েশন খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা এবং ঘুম কখনো সময় মতো হয় না। কোনো কিছুই লাইফের মেইনটেইন হয় না। জীবনটা আমাদের খুব এলোমেলো। জি, খুব গুছিয়ে আপনি একটা পোস্ট লিখছিলেন। জি, চোখে পড়ছিল খুব সুন্দর করে। এবং কনটেন্ট ক্রিয়েশন এ যারা থাকে তারা মেক্সিমাম এটা রিলেট করতে পারে যে জি, না আসলে এটা সত্যি। প্রেশার কেন কমাচ্ছেন না? তাহলে শুধু প্রেশার নিয়েই কেন চলতেছেন? তাহলে তো আয়ু কমে যাবে বা কয়েকদিন পরে মারাও যেতে পারেন। এরকমও তো হতে পারে। জি, এটা আসলে আমাদেরকেও ভাবায় অনেক। ব্যক্তিগত জীবনে যখন আমরা এই কাজগুলো করি, আমাদের রিল্যাক্স থাকা খুবই জরুরি। হুম, বাট আমরা সেটা পারি না। ওই যে বললাম, আমাদের নিজেদের যে কাজগুলো আছে ভাই, আপনি বললেন যে বাড়ান না কেন? বড় করেন না কেন? আসলে বড় করব যাদের হাতে দিয়ে, তারা আমার জিনিস বড় করবে না ভাই। আমি যেভাবে বুঝি, আমি যেভাবে বুঝি যে এভাবে লাভ হয়, প্রফিট হয়, হুম, সেভাবে তারা আমাকে বুঝতে দিবে না বা হুম, তারা আমাকে বুঝাবেও না। তারা চিন্তা করবে আমি এখানে চাকরি করি, তো আমি তো বেতন হুম। নিতেছি, হইলে হইল, না হইলে নাই। সো এইজন্য আমার নিজেরই কাজ করতে হয়। আপনি বলতে পারেন যে এখনো পর্যন্ত নিজের ঘাস আমার নিজেরই কাটতে হয়। রাত ১০টা, ১১টা, ১২টা, ১টার দিকে পাট নিয়ে আব্বার সাথে টানাটানি আমারই করা লাগে। আমি আগে ভাবতাম যে এগুলো মনে হয় আপনার কনটেন্টের উদ্দেশ্যে আপনি শুধু করেন। আপনি আমার সাথে একদিন এসে থাকেন। হুম, আপনি বললেন যে পরের দিন বললেন যে, "না আমি আর আসবো না ভাই, আমি যাইগা।" না, কনটেন্টের পারপাসে তো একদমই না। কারণ হুম, কনটেন্টের পারপাসে যদি হইতো একটা ভিডিও ৩০০ মিনিট হতো না। হুম, হুম, এটা পসিবলই না কোনোভাবে। আমাদের যখন এডিটিং হয়, আমাদের টিম তো নাই। হুম, আমরা এই যে ২-৩ জন মানুষ ওখানে যে একজন আছে হুম, বসা। ২-৩ জন মানুষ শুয়ে বইসে গইড়ায় আমরা এডিট করি। হ্যাঁ? হুম, হুম, তো আমাদের একটা ভিডিও শুট করতেই লাগে ৩০০ মিনিট। তো ভাই ৩০০ মিনিট যে ভিডিওটা শুট করা হয়, ৩০০ মিনিট কি আমি বসে থাকবো? আমার কাজ করা লাগবে না? অবশ্যই। তো ধরেন আপনি কনটেন্টের জন্যই বললেন, ৩০০ মিনিট আপনি কাজ করবেন না? ৩০০ মিনিটে আপনার ৩-৪ ঘন্টা হয়ে যায়। ৫ ঘন্টা। ৫ ঘন্টা হয়ে যায়। তো ৫ ঘন্টা আমার বসে থাকার সুযোগ আছে? কনটেন্টই যদি হয় ধরেন, এই ৫ হুম, ঘন্টা আমার হুম, কাজ করা লাগে না? অবশ্যই। এই কাজটাই মূলত করি আমরা। এর পাশাপাশি ভিডিও শুট হয়। সেই ভিডিওটাকে আমরা কেটে, কেটে ওই যে রাত্রে আমাদের সময় যায় এইজন্যে। একটা ভিডিও যদি ধরেন আপনার ৪ ঘন্টা ৩ ঘন্টা শুট হয় শুধু, হুম। তো সেটা তো দেখাও লাগে আবার। হ্যাঁ, 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 অবশ্যই। একটানা আপনার দেখতে হবে না, আপনি কাটবেন যে, হুম, সেটা দেখতে হবে না? অবশ্যই। যারা আমাদের ভিডিও ৩ মিনিট দেখে, একটাই বিষয় আপনার স্পষ্ট করে বলে দেয়া যায় আজকের এখান থেকে বসে, যে ৩ মিনিটের ভিডিওটা আপনি দেখেন, ওই ৩ মিনিটের ভিডিওটা কমপক্ষে ১০০ মিনিট শুট হইছে। যেটা ৬ মিনিট সেটা ২০০ মিনিট বা ২৫০ মিনিটের মতো হইছে। এডিট করতে তো অনেক সময় লাগে তাহলে। অনেক সময় লাগে। রাত কেটে যায় যেরকম। রাতের পর রাত কেটে যায়। যেটা দেখেন ভাই এত সহজ না। মানে মানুষ যেভাবে মনে করে যে হ্যাঁ, এরা এরকম করতেছে বা এদের লাইফে এরা সফল হয়ে গেছে। ওই কমেন্ট বক্সে এসে ২ টা মন্তব্য করে দেবেন ভাই। আসলে বাস্তবতা সম্পূর্ণই আলাদা। এত কঠিন এই জীবনটা আসলে, মানে যারা না জানবে, না বুঝবে তারা মন্তব্য করবে। কিন্তু যারা জানে, বুঝে তারা জীবনে মন্তব্য করতে আসবে না। এরা মনে করবে যে এরা যে জীবনে আছে এটা যে এদের জন্য শাস্তি। বুঝছেন? এটাই হচ্ছে কমেন্ট বক্স ব্যাপার। পড়া হয় এমনি? জি, কমেন্ট বক্সটা কি পড়া হয় এমনি আপনার? জি, জি। করি আমরা। দেখি। আ মানে যেটা আসলে কি হয়, কমেন্ট বক্সটা পড়লে আসল এই মানে ফিল গুলা পাওয়া যায় যে আসলে মানুষ কি চিন্তা করে, মানুষ আমাকে নিয়ে কি ভাবে। কমেন্ট বক্স পড়ে কি মনে হয় মানুষের? আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ধরেন, আমি এমন মানুষ, আ আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম। মাদ্রাসাতে ১০০ কোয়েল পাখি আমরা, আমাদের মাদ্রাসা আছে হুম, মামার। মাদ্রাসাতে ১০০ কোয়েল পাখি আমরা রোস্ট করে হচ্ছে দিয়ে আসছিলাম আরকি। হুম, হুম, মাশাআল্লাহ। তো ওইখানে কোয়েল পাখিগুলা হচ্ছে যে কিছু, কিছু হচ্ছে অর্ধেক হয়ে গেছিল। হুম, 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 মানে ওই ধোয়ার সময় যেহেতু নরম জিনিস হুম, অর্ধেক হয়ে গেছিল। তো ওই হুম, অর্ধেকগুলার আমরা আলাদা রাখছি, আস্তগুলার একসাথে রাখছি। হুম, যখন আমি মাখাইতেছিলাম কোয়েল পাখিগুলার মসলা দিয়ে, হুম, তখন আমি বলছিলাম যে এখানে ১০০ কোয়েল পাখি আছে। আদতে সেখানে ৬০ টার মতো কোয়েল পাখি ছিল। আর যে আস্ত যেগুলা হুম, বাদে বাকিগুলো আলাদা হয়ে গেছে, সেগুলো আমরা আলাদা পাত্রে রাখছি পাশেই। হুম, তো ওই ভিডিওতে আমি যখন নিচের দিকে গেলাম, অনেকে বলতেছে এখানে ৫০-৬০ টা কোয়েল পাখি হইতে পারে। আপনি কইতেছেন ১০০ কোয়েল পাখি। এরপর আমার কাছে মনে হইলো যে আসলে তো ভুল বলা হইছে।
মানে একসাথে তো আপনি দেখতেছেন এখানে হুম, 50-60টি 50 আছে, আমি 60 যতই আছে। আড়ালেও নিয়ে রাখি, হুম, আপনি কি আর ওটা দেখছেন? না, দেখেন তো নাই। অবশ্যই। অতএব আপনি মন্তব্য করবেন, এটাই স্বাভাবিক। স্বাভাবিক। হুম, আমার কাছে এত খারাপ লাগছে যে এটা আমি কেন করলাম? হুম, কেন আমি 60টা দেখাইলাম, 100 বললাম? আদতে আমি 100ই ছিল। আমি হুম। 60 বাকিটা আলাদা করে রাখছিলাম। সাথে, সাথে আমি ওই ভিডিও ডিলিট করছি। ওই যে একটা ট্রমা আমার মধ্যে রইছে যে মানুষেরটা আমি ভালো জিনিস দেখাইছি সবসময়। কিন্তু এই যে একটা মিথ্যা কথার মতো বিষয় হয়ে গেল যে আমি দেখাইলাম 60টা কিন্তু আমি বলছেন বলছি না। 100টা। 15 দিন পর্যন্ত এই ডিপ্রেশনে আমি ভিডিও আপলোড করি নাই। টানা 15 দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করি নাই যে আমি কেন বললাম এটা? তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলতে পারেন। আপনি খুব অল্পতে মানে তাহলে তো আপনার তো কমেন্ট বক্স কখনো পড়া উচিত না। না, কারণ না, না, ১ টা না। ২ টা আমি নেগেটিভ পড়ি, আমি পড়ি। কমেন্ট বক্স পড়ি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি বুঝি যে যেটা আমার ভুল না ভাই, হুম, ওটা আপনি আমারে সারা জীবন বুঝাইলেও আপনি আমার বুঝাইতে পারবেন না। আমি যদি বুঝি, আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমি সবাইরে চিনি। হুম, সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, ধরেন কালকে আসছে যার একটা ভিডিও ভাইরাল আছে যে মোটামুটি একটু পরিচিত, আমি তারেও চিনি। আমি টোটালি বাংলাদেশের সমস্ত কনটেন্ট ক্রিয়েটরে চিনি। বাংলাদেশের সমস্ত আলেম ওলামাকে আমি চিনি। প্রত্যেক হুজুরের প্রত্যেক বক্তার ওয়াজ আমি শুনছি। আমি নাম মেনশন করতেছি না। এমন বক্তা আপনি বলতে পারেন যে ভাই তার ওয়াজ শোনেন? হ্যাঁ, আমি তার ওয়াজও শুনি, ১ম থেকে শেষ পর্যন্ত শুনি। ওই ব্যক্তি সব কথা আলতু-ফালতু বলে না। ২-১ টা কথা তো ভালো বলে। ধরেন ২ ঘন্টা ওয়াজ করছে, তার মধ্যে থেকে সে ৫ টা কথা ভালো বলছে। আমার জীবনে ওই ৫ টা কথা ইম্পোর্টেন্ট। আর বাকি যে মনে করেন যে বাকি যে হাজার, হাজার কথা সে বলছে, যেগুলো আসলে নেওয়া যায় না, আমার নেওয়ার দরকার নেই। আমার যতটুকু নেওয়া দরকার পজিটিভলি আমি পজিটিভ অতটুকুই নিবো। কমেন্ট বক্সে হাজার মানুষ হাজার কথা বলতে পারে। যদি আমার ভুল হয়, সাথে, সাথে আমি সেটা সংশোধন করব। নাইলে আমার মধ্যে এটা থাকবে যে আমি কেন করলাম এটা? কিন্তু যদি আমি যদি সঠিক থাকি, আপনি আমারে যতই কিছু বলেন, আমার জায়গা থেকে আপনি আমারে সরাইতে পারবেন না। হুম। কারণ আমি তো গ্রাম থেকে আসছি ভাই। আমি এমন একটা সিচুয়েশন থেকে বড় হয়ে আসছি, যেখানে প্রতি পদে, পদে আমি কথা শুনছি। কমেন্ট বক্স তো হচ্ছে যে দূর থেকে আপনি ঢিল ছুড়লেন আরকি। হুম, 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 এরকম না? হুম, যে দূর থেকে আপনি একজনের একটা লিখে দিলেন। হুম। আপনি সামনে যেয়ে তো বলতেছেন না তারে। না। কমেন্ট বক্সে লিখে দিয়ে আপনি চলে গেলেন দূরে। কিন্তু আমি তো সামনাসামনি ফেস করে আসছি এগুলা। আমারও তো সামনে বলছে এগুলো। আমি তো গ্রামে খামার করার শুরু থেকেই আমাকে এগুলা বইলে আসছে। ধরেন আমি হাঁটতেছি, আমার পেছন থেকে একটা এমন সাউন্ড ব্যবহার করছে, যেটা আসলে নেওয়া যায় না। আমি নিয়ে নিছি সেটা। আপনি এ আমারে এখন বলেন তো? এখন তারা কি করে আপনার এই যে সাথে? এইটাই তো বললাম যে আপনি এখন বলেন তো? আপনি তার মানে এইটাই বিষয় আরকি। যে তারা তো এখন আমার কাছে আসে। যে আমার গরুর এই সমস্যাটা হইছে, এটার কি সমাধান করা যায়? আপনি কি করেন তখন? আমি তাদের সমস্যার সমাধান করে দেই, নিজে যাই, বাড়িতে যাই, যেয়ে আমি সেটা করে দিয়ে আসি। নিজের পকেটের টাকা খরচ করে যেয়ে করে দিয়ে আসি। বিশাল বিষয়। জি, আমার কারো প্রতি কোনো ক্ষোভ নেই, রাগ নেই। কারণ আমি একটা বিষয় আপনাকে বলি, আমার গ্রামের যে ছেলেপেলেগুলো আছে, যারা আমাদের সাথে দেখেন, ওরা আমার জন্য অনেক কিছু করছে। ওরা ধরেন এই যে আমার সাথে কাজ করতে দেখেন, ভাই টাকা হইলেও তো আপনি যে কেউ দিয়ে কাজ করাইতে পারবেন। তাই না? হুম। তো ওরা আমার কাছে কি টাকার জন্য আসে? অবশ্যই না। আমি যখন একেবারে কিছুই ছিলাম না, আমার ক্যামেরাটা ওরাই ধরতো। এখন যারা শুভাকাঙ্ক্ষী তারা তো ধরে নাই কেউ। না, না ওরাই অবশ্যই। ধরছে। তো এইজন্য আমার জীবন দইলে আমি ওদেরকে আগলায় রাখার চেষ্টা করি। ভাইয়া আপনার সবচেয়ে মজা লাগে আমার যে কনটেন্ট গুলা সেগুলো হলো কি গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে আপনি কানেক্টেড হয়ে যে কনটেন্ট গুলা তৈরি করেন যে আজকে আমাদের ঈদগাহ পরিষ্কার করা লাগবে, আজকে আমরা সবাই মাঠে একসাথে খেলতে যাব। তো একই গ্রাম থেকে এত অবহেলার শিকার হইছেন। আবার ওই গ্রামের মানুষদেরকে নিয়ে সকল কাজগুলো আপনারা নিজেরাই করতেছেন। যেমন আমি যদি বলি যে আমি আমার গ্রামের বাড়ি চাঁদপুর। অনেকদিন যাওয়া হয় না। অনেকদিন বলতে গেলে অনেক গ্যাপ দিয়ে যাওয়া হয়। আব্বা-আম্মাকে ঢাকায় নিয়ে আসা হওয়ার কারণে ঢাকায় মেক্সিমাম টাইমে থাকা হয়। ওই ময়মনসিংহ থেকে ঢাকায়। তো গ্রামের এই কানেকশন গুলা দেখলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনি এটা কিভাবে এই কানেকশন বিল্ড করছেন এবং এত অবহেলার পরে ওই মানুষগুলাকে নিয়ে কিভাবে তৈরি করলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ একটা বিষয় এখানে বলি। আম আমার অবহেলার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি আমি অবহেলিত হইছি বা আমি কথা শুনছি মুরুব্বিদের কাছ থেকে। হুম, ইয়াং ছেলেপেলে বা আমার বয়সী কেউ আমাকে কথা শোনায় নাই শোনান। কোনোদিন। হুম, আমি কথা শুনছি সব মুরুব্বিদের কাছ থেকে। আসলে মানে মুরুব্বিদের কথা কি বলবো? আ বা তারা সমালোচনাও করছে, বাহবাও দিছে, মিশ্র প্রতিক্রিয়া বলতে পারেন এটা। হুম, 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 কিন্তু এটা আসলে করা উচিত না। একটা ইয়াং ছেলে যখন কিছু করতে যাবে, ভাই পাগলামি না করলে তো জীবনে কিছু করতে পারবেন না। যেকোনো জিনিসের পাগলামিটাই মেইন। পাগলামি করে মানুষ অনেক কিছু করে ফেলে। হ্যাঁ? আমি এটাই শিখছি। আর আপনি যেটা বললেন যে সবার সাথে কানেক্ট থাকা। যারা আমার সাথে করে নাই, আমি কেন তাদের সাথে করব? আর যারা করছে তাদের সাথেই বা আমি কেন করব? আমার কথা হচ্ছে যে সবার সাথে মিলেমিশে থাকতে হবে আমার। আমি জীবনে বাঁচবই কয়দিন? ধরেন আমার জীবনের ৩ ভাগের ১ ভাগ বা অর্ধেক তো প্রায় শেষ। আমি হুম। বাঁচবই কয়দিন আর? হায়াত তো প্রায় শেষের দিকে।
তাই না? কমতেছে না হায়াত আস্তে আস্তে? অবশ্যই। আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমি এখান থেকে ফিরতে পারবো কিনা আমি তাও জানি না। তো কেন কারো প্রতি আমার ওই ক্ষোভ, রাগ এগুলো আমি পুষে রাখবো? আমি আমার জীবনে ভাই অনেক কাঁদছি। আমি আর কাঁদতে চাই না। আমি হাসতে, হাসতে মৃত্যুবরণ করতে চাই। কারণ কাঁদার মতো আমার কাছে আর কিছুই নেই। অবশ্যই। সো আমি এই জন্য কারো প্রতি কোনো ক্ষোভ, রাগ কিছুই রাখি না। যে আমারে যাই বলুক সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কারণ আমার সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি যেটা শিখছি আত্তাকুয়া হাহুনা, আল্লাহর ভয় বা তাকওয়া এগুলা মানুষের অন্তরে থাকে। আমি এই অন্তরে আল্লাহর ভয় নিয়েই থাকতে চাই। আল্লাহ বলছেন কিয়ামতের দিন ওই সমস্ত মানুষ জীবনেও জান্নাতে যাবে না। কোনোদিনও তারা জান্নাতে যাবে না। যাদের অন্তরে একেবারে যাররা পরিমাণ হাসাদ আছে, হিংসা আছে। আমি কেন হিংসা করব তার প্রতি? আমার তো জান্নাতে যাওয়ার উদ্দেশ্য। দুনিয়ার এসব মোহ আমারে কাজ করে না। আমার এসবে টানেও না। আপনি আমার কথা যেভাবেই নেন, আসলে আমার মূল মাকসাদ এটাই। একটা সুন্দর জীবন নিয়ে এই দুনিয়া থেকে হাসতে, হাসতে বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। ওমা আমিন, তৌফিকা ইল্লা বিল্লাহ। এটা আমি চাই আরকি। আমিন। ভাইয়া, মৃত্যুর কথা যেহেতু বলছেন, মৃত্যুর আগে এমন কিছু করে যেতে চান যার কারণে মানুষ আপনাকে মনে রাখবে? জি, অবশ্যই আমি সেটা অনেক করতে চাই। মানুষ আপনাকে যেহেতু চিনে। জি, আমি আমি এটাই সবসময় করার চেষ্টা করছি যে আমার কোনো কাজ যেন সমাজের জন্যে, মানুষের জন্যে এমন কোনো উদাহরণ হয়ে না থাকে যেটা আমার মৃত্যুর পরে মানুষ অনুসরণ করবে এবং সেটার দ্বারা আমার পাপ সংগঠিত হবে। কারণ আমি জানি যে মানুষ মারা যাওয়ার পরেও ২ টা জিনিস তার সাথে যায়। একটা হচ্ছে তার ভালো আমল, সে যেটা দুনিয়ায় রেখে গেছে সাদগায়ে জারিয়া। হুম, অপোজিটে সেই সেম জিনিসটাই মানুষের খারাপ আমল যেটা সে দুনিয়ায় রেখে গেছে কিন্তু চলতেছে। সাদগায়ে জারিয়া, গুনাহে জারিয়া। এটাও তার সাথে যাইতে থাকবে। গুনাহে জারিয়া আমি নিয়ে যেতে চাই না। সাদগায়ে জারিয়াটা সাথে করে নিয়ে যেতে চাই। একটা ইন্টারেস্টিং বিষয় আপনার সাথে শেয়ার করি। আমরা গোরখোদকের কাজ করি, হুম, কবর খুঁড়ি। আমাদের গ্রামে একটা টিম আছে, আমাদের পাড়ায়। আমাদের ভিডিওতে আপনারা সজীব মামা নাম করে একটা লোককে দেখবেন। হুম, 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 এই সজীব মামা উনার বাবা হচ্ছে কবর খুঁড়তো। উনার বাবা চাচা। হুম, জাহিদ আলী ভাই, সাহেব আলী ভাই ওনারা কবর খুঁজতো। তো ওনাদের থেকে আমরা শিখছি দেখে, দেখে। ওনাদের এখন বয়স হইছে। হুম, আমার বাবা মানুষকে গোসল করাইতো। পুরুষ লোকদেরকে গোসল করাইতো আমার বাবা মারা হুম, গেলে। হুম, আমার বাবা করাইতো। ইলিয়াস কাকা নাম করে আমাদের বাড়ির সামনে একটা লোক আছে। ওই কাকা করাইতো। এর পাশাপাশি আমার মা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের ওই গ্রামের এবং আশেপাশের গ্রামের যত মানুষ আছে, হুম, ধরেন কেউ আত্মহত্যা করছে বা অস্বাভাবিক কোনো মৃত্যুবরণ করছে, পোস্টমর্টেম করা লাগছে, ছেঁড়া, ফাটা, পচা গলা, এরকম হুম, দেহ অবশেষ, এগুলার গোসল কেউ ধরতেও চায় না, যাইতেও চায় না হুম, কাছে। হুম, হুম। আমার মা তাদেরকে গোসল করায় বিশাল, বিশাল। এবং কাফনের কাপড়-টাপড় এগুলো আমার মা পরায়। এবং আমাদের কাজ হচ্ছে, আমরা ধরেন একজন মানুষ মারা গেল, ওই খুন্তা, কাঁচি, কোদাল এগুলা নিয়ে আমরা বের হয়ে পড়ি। যত কাজই আমাদের থাকুক, আমরা সেই কাজ বন্ধ রাখি এবং আমরা আমাদের মতো করে বের হয়ে পড়ি এবং কবর খোঁড়ার জন্যে। এই যে একটা বিষয়, আমি এটা কেন বললাম আপনাকে? আমি খুব কাছ থেকে দেখছি। যেহেতু কবর খুঁড়ি, কবরের ভেতরে গেলে দুনিয়াটাকে তখন ফিকে মনে হয়। আমার কাছে এটা মনে হয়, আমি তো মানুষ। আমার তো মৃত্যু একেবারে অবধারিত। হুম, 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 মরা আমার লাগবেই। হুম, বাধ্যতামূলক। দুনিয়ার কোনো কিছুর গ্যারান্টি না থাকলেও এটার গ্যারান্টি 100% যে মৃত্যুবরণ করতেই হবে। এবং ওই কবরে আমার শুইতেই হবে। যখন কবরের ভিতরে বসে, বসে মাটি পরিষ্কার করি অথবা মাটি কাটি অথবা কবরটাকে সুন্দর করে প্লেস করি, তখন মনে হয় যে এখানে তো আমারও কয়দিন পরে আসা লাগবে। সঙ্গের সাথে যারা থাকে তাদেরকে বলি, দুষ্টামি করে অনেকে বা বলে যে, "শুয়ে দেখো ঠিক আছে কিনা, কোনো সাইডে যায় কিনা?" এটা আসলে ভাই এমন একটা বিষয়, যখন আপনি শুবেন ভেতরে, মানে আপনি জীবিত মানুষ। হুম, কিন্তু আপনি কবরের ভেতরে একটু শুইলেন দেখার জন্য যে আসলে ভিতরের আবহাওয়াটা কেমন। আপনি বুঝতে পারবেন তখন দুনিয়া আসলে কিছুই না। এই যে আপনি শুইলেন বা এখানে যে আপনি আসলেন, এটাই জীবন। এর বাইরে দুনিয়ার সমস্ত কিছু ফিকে। আপনার কাছে কিছুই মনে হবে না। আমি খুব কাছ থেকে এই জীবনগুলো উপভোগ করি। মানে মানুষ উপলব্ধি করে, আমি উপভোগ করি। কারণ আমি জানি যে আমার আসল গন্তব্য ডেস্টিনেশন এই যে এই পর্যন্তই। আমি আজকে মারা গেলে সাইফুল ইসলাম সাইফ আমারে কেউ চিনবে না ভাই। কালকে আমার নাম পরিবর্তন হবে। অমুকের বাড়ি গেছিলাম অমুকরে দাফন করার জন্যে। আপনি আমারে দাফন করে রাইখা চলে আসবেন। তো আমার এই ধরেন শান, শওকাত, টাকা-পয়সা, এই যশ, খ্যাতি কোনো কিছুই মানে আমার ভিতরে কাজ করে না। এত কিছু করতেছেন কেন তাহলে? এই যে বেঁচে থাকার তাগিদে আমাদের এখানে বিশাল একটা টিম কাজ করে, যেটা আসলে আপনারা দেখেন না বা আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো আনিও না। প্রায় ৪০ টা পরিবার চলে। হুম, ৪০ টা পরিবার চলে আমাদের ইনকামের উপরে, আমাদের আয়ের উপরে। যাদের
ইনকাম বলতে পারেন নাই। হুম, সো তাদের পরিবারগুলো চালাইতে হয়। একটা সময় আমি কিন্তু ছেড়ে দিতাম এগুলা। লাস্ট আমি যখন ১ বছর আগে অসুস্থ হইছি, তখন আমার পরিবার এবং আমরা সিদ্ধান্ত নিছিলাম, অনেক তো হইল আর না। আমরা ছেড়ে দেই এগুলা। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েশনটা ছেড়ে দেই। হুম। কিন্তু আমি ছাড়তে পারি নাই শুধুমাত্র এই মানুষগুলো। পরিবারগুলার কারণে। এবং আমি যদি এখনো চিন্তা করি, ভাই আমার আসলে শরীরে এখন কুলায় না আর। আমি এখন আর নিতে পারি না। ধরেন সারাদিন ৫ ঘন্টা ৭ ঘন্টা পর্যন্ত পাথারে থাকা, পানির মধ্যে থাকা, পচা পানি। আপনি পাট যারা চাষ করে, হুম, হুম। এটা আসলে যারা পাট চাষ করে তারাই জানে। যদি আপনি অনেক কোনোদিন আমাদের দুর্গন্ধ। ওইদিকে যান, দেখবেন পচা পানি, এমন পচা পড়ছে, আপনি দুর্গন্ধে নামতেও পারবেন না। হুম, আমরা দেদারসে নেমে যেতেছি পানির মধ্যে। ঘন্টার পর ঘন্টা পাট জাগ দিতেছি আমরা, পাট উঠাইতেছি। কার ভাল লাগে এগুলা ভাই এখন বলেন? কিন্তু ওই যে একটা দায়বদ্ধতা আছে, কাজ করতে হবে। এজন্যই কনটেন্ট ক্রিয়েশন চালায় যেতে হচ্ছে। এবং এই পরিবারগুলা বলেন, আরো মানুষের দায়িত্ব বলেন, এগুলো আমাদের জন্য আছে। আর আমি সবথেকে বড় চিন্তা হচ্ছে যে দুনিয়াতে কিছু তো কইরা যেতে হবে। হুম, আমি চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার যত সম্পদ অর্জিত হবে, মরার আগে সব যেন শেষ হয়ে যায়। কোনো হুম। ভালো কাজে সব যেন শেষ হয়ে যায়। আমি হ্যাঁ, মারা যাওয়ার পরে দুনিয়াতে কি হইল না হইল ওগুলো আমার দেখার বিষয় না। কি হবে? আমার তো আরেক জীবনে চলে গেলাম আমি। ২ টা জীবন না? আমি হুম, এক জীবনে এখন অবস্থান করতেছি। মারা যাওয়ার সাথে, সাথে আলমে বারজাখে চলে যাবো আমি। বারজাখের জীবনে তো আমার এই জীবন সম্পর্কে কোনো ধারণাই থাকবে না। হুম, আমি যেখান থেকে সাথে করে যা নিয়ে গেলাম, এখানে মানুষ চিন্তা করে না যে আমার ধরেন সন্তান আছে, আমি মারা গেলে আমার সন্তানের কি হবে? হুম, বিন্দু পরিমাণ এই চিন্তা আমার নেই। আমি মারা গেলে শব্দটা যখন উচ্চারিত হবে যে আমি মারা গেলে, এই গেলে শব্দটা গেলে আর কি রইলো? আমি তো চলেই গেলাম। হুম। কে থাকলো না থাকলো, ওই জীবনে তো আর আমার মায়া মহব্বত নাই। আমি যখন উঠবো কিয়ামতের দিন, তখন কি আমার বাপের প্রতি আমার মায়া থাকবে? না। যদি না থাকে তাহলে আমি এই চিন্তা কেন করি যে আমার মরার পরে আমার বাপের কি হবে, মার কি হবে, সন্তানের কি হবে? দরকার কি? কি হবে ওই চিন্তা তো আল্লাহ করতে নিষেধ করছেন। আমি কেন করবো জোর করে? এজন্য আমি করিও না। যে সম্পদ অর্জন করব, যতটুকু পারি, যতটুকু পারতেছি, আল্লাহর ওয়াস্তায় আমি একবারে পুরো শেষ করে যাব। হুম, এবং সেটা অবশ্যই জনকল্যাণমূলক কাজে। এমন কোনো কাজ না যেখানে আমি মারা যাওয়ার পরে সেগুলা থেকে যাবে এবং গুনাহে জারিয়া হয়ে আমার কবরে যাবে। এরকম কোনো কাজ না। আমার জানা সত্ত্বেও এমন কোনো কাজে একটা টাকাও যাবে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার এখানে একটা বিষয় যে বললেন যে কবরের নিচে গেলে আপনি একটা ফিল করেন যে আসলে দুনিয়ার মায়া আসলে বলতে কিছু না। জি, একটু রিলেট করতে পারছি আমি। এজন্য শেয়ার করতেছি আরকি জি। যেহেতু সুযোগ পেয়েছি। আ আমার আব্বা এটা আমাকে শিখাই দিছিল। সেটা হলো যে যখনই কোনো আ মনে হচ্ছে যে না আমি আল্লাহ থেকে একটু দূরে সরে যাচ্ছি, তাহলে রাতের বেলা আসার সময় কবরস্থানের সামনে দিয়ে আসবা। হুম, একদম অন্ধকার বিদুটে তখন আসলে আসল জিনিসটা ফিল করা যায় যে না আসলে আপনি তো একদম পুরো আসল জায়গায় চলে গেছেন। জি। আব্বা ওইটুকুই শিখাই দিয়েছিল। তো ওইটা মাঝে, মাঝে করার চেষ্টা করি। সবসময় করা হয়ে ওঠে না। করলে আসলে ওই ভালো লাগাটা কাজ করে। একটু রিলেট করতে পারছি তাই শেয়ার করলাম আরকি আপনার সাথে। আচ্ছা এখানে একটা বিষয় বলি। হুম। শহরের কবর আর গ্রামের কবর কিন্তু এক না। না, না আমি ময়মনসিংহের কথা বলছিলাম। এটা গ্রামের সাইডের হ্যাঁ, কবর। হ্যাঁ। আমি এটা আপনাকে কেন হুম, বলতেছি? শহরের কবর আর গ্রামের কবর এক না। এক না কারণ অবশ্যই। শহরে যখন একটা মানুষের কবর দেয়, তখন ওই সিস্টেমটা দেখবেন যে একবারে আঁটো-সাঁটোভাবে কইরা হুম, করে হুম, হুম। আরকি। কিন্তু আমরা খুব সুন্দর করে করি। হুম, অবশ্যই। সময় নিয়ে করি। ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে একটা কবর তৈরি করি আমরা। আমি জানি যে আসলে এই সুন্দর করে তৈরি করাতে তার কিছু যাবে আসবে না। হুম, তার সাথে যাইতেছে তার আমলটাই শুধু। এই কবর সুন্দর করাটা তার হুম, সাথে যাচ্ছে না। হুম, কিন্তু আমাদের ধর্মে, আমাদের ইসলামে মানুষকে সুন্দর করে একেবারে পরিপাটি করেই কিন্তু নিজ পর্যন্ত দিয়ে দেওয়া হয়। হুম, কোনো ঘাটতি রাখা হয় না। এবং আমি যখন আমার আব্বা যখন গোসল করানোটা বন্ধ করে, আব্বা তখন গোসল করায় না। আব্বার সমস্যা হয়। কারণ আমরা যখন গোসল করাইতে যাই তখন পেটে চাপ দিলে অথবা ধরেন পরিষ্কার করতে গেলে অনেক কিছু হুম, প্রকাশ পায় যেটা উনি নিতে পারেন আরকি। হুম, হুম, তো এই কাজটা এখন আমি করি। হুম, আমি গোসল করাইতে যাইও দেখছি। একটা মানুষকে যখন মৃত মানুষ আপনি যখন গোসল করাইতে যাবেন, তার শরীরে হাত দিবেন একেবারে ঠান্ডা শরীর, হুম, শক্ত হয়ে গেছে। সেই শরীরে আপনি সাবান দিয়ে গোসল করাইতেছেন। আপনি বুঝতে পারেন দুনিয়ার প্রতি আপনার মায়া থাকবে কেন তাইলে? হুম, 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 আপনার দুনিয়ার প্রতি মায়াটা আসবে কোথা থেকে? বলেন? এই যে সিচুয়েশন এর মধ্যে আমরা পড়ি, আমি এটাও দেখছি, এটা বলা ঠিক হবে কিনা জানি না। আপনজন, আপনজন পকেট ছিঁড়ে দিছি। পকেটের ভিতর টাকা রাখছে। কিন্তু শার্ট রাখে নাই, ফালাই দিছে। হ্যাঁ? নিজের হুম, বাবা পকেট থেকে টাকাটা নিয়ে শার্টটা ফালাই দিছে। কি দরকার এই জীবনের? কয়দিন বাঁচবো? কি নিয়ে যাইতে পারবো? এই যে মানে এতক্ষণ যে বললাম এত কথা বা এত মানে শান শওকাত, একটু টাকা পয়সার দরকার, এত কিছুর দরকার, কিছুই সাথে করে নিয়ে যেতে পারবো না। তবে দুনিয়াতে অবশ্যই আমাদের ইমপ্যাক্ট তৈরি করতে হবে। অবশ্যই। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ধনী হইতে। হুম, আল্লাহ বলে নাই গরিব হইতে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আল্লাহ বলে নাই যে তুমি গরিব হও, হুম, ধনী হও। টাকা পয়সা কাজে লাগাও। ইসলামের জন্য লাগাও। অবশ্যই।
আমি সেটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তালা আমাকে ওরকম কোনো অপরচুনিটি দেয়। অবশ্যই ইনশাল্লাহ ভাইয়া, আল্লাহ ইনশাল্লাহ। অবশ্যই সেটা কবুল করবে আপনার আমিন। ইচ্ছাটা। ভাই একটা মানে কথা আছে যে ব্যবসা করলে বরকত আসে। জি, এটা আপনি কতটুকু উপলব্ধি করছেন আসলে? যে এটা পরিপূর্ণ সত্য কথা এবং এটা ইউনিভার্সাল ট্রুথ, হুম, অপ্রিয় সত্য কথা বলতে পারেন। আচ্ছা। আপনি না মানলেও সত্য যে আপনি কখনো ব্যবসায় ফিল করছেন বরকত। এটা যে আমার ডাউনফল হচ্ছে, আবার আমাকে উপরে নিচ্ছে আল্লাহ তাআলা? ভাই আমি এই ব্যবসা করতে আইসা আমি তো আসলে এটা করতে চাইছিলাম না, হুম, 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 যে আসলে এটা আমার জন্য কঠিন। হুম, আমি কৃষিক্ষেত্রে আছি, ওইটা ঠিক আছে। অনলাইন বিজনেস বলেন বা বাকি যে ব্যবসা বলেন, এখানে আসার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমি এগুলো পারবো না। কিন্তু ধরেন আগে মাস শেষে টাকা পয়সার একটা চিন্তা থাকতো, হুম, ব্যবসায় আসার পরে এই চিন্তাটা আর নাই। হুম, কোথার থেকে আসতেছে, কেমনে আসতেছে আমি নিজেও জানি না, হুম, আসতেছে আলহামদুলিল্লাহ, আসতেছে। এটা আসলে মানে আমি নিজে মানে রিয়েলাইজ করি হুম, যে এই বরকতটা আল্লাহ তাআলা নিজে ঢেলে দেন, আচ্ছা, হুম, এছাড়া সম্ভব ছিল না আরকি। তো আলহামদুলিল্লাহ ব্যবসার মধ্যে প্রচণ্ড বরকত, প্রচুর বরকত, এবং সেটা বরকতের নিয়ত যদি আপনি করেন বরকত পাবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনের প্রত্যেকটা জিনিস আমি এটা ফিল করি বা অনুভব করি। আমার বাইচে থাকা, মরে যাওয়া, আমার কাজ, আমার কর্ম, মানুষের জন্য কাজ করা, সবকিছু যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে বরকত দিবেন আল্লাহ তাআলা। মানব কল্যাণ বলতে আমি এটা বুঝি যে আমার সমস্ত কাজ আল্লাহর জন্য হইতে হবে। এবং নিয়তটা সঠিক রাখা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, নিয়তটা অবশ্যই আমার সঠিক থাকতে হবে। আমি রাস্তা থেকে একটা ইট সরায় ফেললাম, হুম, ভালো কাজ। একজন হুম, মুসলিমের প্রতি আরেকজনের, মুসলিমের ৬ টা দায়িত্ব। হুম, তার মধ্যে একটা হচ্ছে ধরেন আপনার রাস্তায় একটা ইট পড়ে আছে, আপনি সেটা রাস্তা থেকে সরাই ফেললেন। এই রাস্তা থেকে যখন সরাই ফেললেন আপনি, তখন সেটাও হইতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমি সেটাই করার চেষ্টা করি। আরেকটা গল্প নিজের থেকে শেয়ার করি জি, আরকি। সুযোগ পাচ্ছি যেহেতু, হ্যাঁ, জি, জি, শেয়ার শিওর। কেন করব না? আ আ আমি যখন ২০২২ সালে, তখন একটা নিউজ ছিল যে আমার আম্মা আবার মানে আব্বা-আম্মা খুবই ইসলামিক মাইন্ডেড, খুবই ইসলামিক মাইন্ডেড, যার কারণে আম্মার স্বপ্ন হলো হজ করা। হুম, এটা হুম, আম্মা-আব্বার স্বপ্ন সবচেয়ে বেশি। তো হজের জন্য কি করে? টাকা জমানো লাগে। হুম, তো একটু, একটু করে টাকা জমাতো। তো গ্রামে মানে আমাদের চাঁদপুরের সাইডে বন্যা হইলে সব বাড়ি-টাড়ি সব ভেঙে যায়। তো বাড়ি ভেঙে গেছে একজনের, তো টাকা তুলবে, মসজিদ থেকে কেউ দেয় নাই। তো আম্মা আম্মার ২৫,০০০ টাকা জমাইছে, পুরাটা দিয়ে দিচ্ছে। যে ঠিক আছে, এখানে করলে ভালো হবে। ঠিক আছে, আল্লাহ আমাকে দিবে। তো আমি ওই যে নিয়ত করছিলাম যে না, আমার লাইফে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত আমার বাপ-মাকে হজে পাঠানোর একটা সুযোগ দেয় আল্লাহ তাআলা। ওই নিয়ত নিয়ে আমি একটা জিনিস শুরু করছিলাম। যেকোনো একটা বিজনেস, নাম না বলি আরকি। আমার একটা এটিক প্রতিষ্ঠান আগে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ ২ বছরের মাথায় আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দিয়ে দিচ্ছেন। আমার আব্বা-আম্মাকে। কিন্তু আব্বা-আম্মা যায় নাই হজে। কারণ আমাকে আগে স্টেবল দেখতে চাইছিল, অপেক্ষা করতে চাইছিল যে, "না, আমি কোনোভাবে হজে যাব না। আগে তুই স্টেবল হ, আগে তুই ইয়া কর।" তো ওই যে বললাম যে নিয়তটা যখন সঠিক থাকে আসলে, এবং সেটা যদি আসলে সৎ ধারায় সঠিকভাবে আরকি চিন্তা করা যায়, আল্লাহ তাআলা এমনি দিয়ে দেয়। এটা আমার রিয়ালাইজেশন থেকে আমি ছোট্ট একটা শিক্ষা আরকি হুম। শেয়ার করলাম আরকি আপনার সাথে। না, এটা অবশ্যই। এটা তো আমরাও কাছ থেকে দেখছি। নিয়ত সঠিক থাকা এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য হইলে অবশ্যই হয়ে যাবে সেটা। আল্লাহ তাআলা করে দিবেন। কেমনে হয়ে গেল সেটা আপনি বুঝতেও পারবেন না। ওই যে হুম, বললাম, আল্লাহর ভয় ওইটা অন্তরে থাকে। আপনি বাহির থেকে কারো পোশাক বা কারো বেশভূষা দেখে বুঝবেন না যে আসলে তার ভিতরে তাকওয়া কতটুকু। এটা অন্তরে থাকে, অন্তরের বিষয়। আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরে থাকে। হুম, অবশ্যই। তো তাকওয়ার ব্যাপারটা ওইরকমই। জানে তো আল্লাহ সব। হ্যাঁ? প্রত্যেকটা জিনিসে নিয়ত করতেছেন আপনি। ওই নিয়তের উপরই সব। বুখারীর সবকিছু। ১ম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। সে কোন নিয়তে কাজ করতেছে। ভাই, একটা মজার প্রশ্ন হলো, ক্রেজি ফ্যান কখনো পাইছেন? যে আপনাকে দেখার পরে মনে হচ্ছে যে, আল্লাহ, আমি কাকে সামনে দেখছি? এমন একটা গল্প শেয়ার করুন। এরকম তো প্রায়ই হয়। আচ্ছা। এটা প্রায়ই হয়। এমন একটা গল্প শেয়ার ধরেন করুন যে আপনি নিজে হ্যাঁ, অবাক হয়ে গেছেন যে হ্যাঁ, এমন করতেছে কেন? এরকম প্রায়ই হয় আমাদের সাথে। ধরেন আসছে অনেক দূর থেকে। হুম, এই ভাইয়েরা কেন এরকম করে আমি জানি না। ভাই আমি আসলে এরকম কোনো কিছুই না। হুম, যে আমাকে দেখলে আমি অনেকের সাথে মিশে যাই বা কথা বলি। কেউ যদি আমারে বলে যে ভাই বিগ ফ্যান বা এরকম কিছু, আমার কাছে এত খারাপ লাগে ভাই এটা শুনলে। আমি ভাই বলেন, আমি আপনার ভাই হুম, এরকম বলেন, জড়াই ধরি। হুম, তবে এরকম আমি দেখছি অনেকেরই যে ধরেন আসছে, ভাই একটা ছবি তুলি। হ্যাঁ, ঠিক আছে তুলেন। ক্যামেরাটা এরকম ধরছে, হাতে মনে হয় কাঁপতেছে। বলছি, ভাই আমার কাছে দেন আমি তুলে আমি দিতেছি। বলে দিচ্ছি। এরপরে তার একটু জড়াই ধরি, বুঝাই হ্যাঁ, যে স্বাভাবিক হন। এগুলা দেখি প্রায়, এটা কখনো না, এটা প্রায়ই দেখি। ভালো প্রায় লাগে? আমাদের সাথে প্রতিদিনই ঘটে এরকম। ভাল লাগে হ্যাঁ, জিনিসটা? অবশ্যই ভাই দেখেন, আল্লাহ তাআলা মানুষকে যদি সম্মান দান করেন সেটা শুকরিয়া আদায় করা উচিত। অবশ্যই। মানুষ কোটি, কোটি টাকা খরচ করেও ভাই, মালিক ধরেন ১০ তলা বিল্ডিং এর, ঢাকা শহরে ৫০ টা বাড়ি আছে। তারা কেউ চিনে না। হুম, রাস্তাঘাটে বের হইলে তারা কেউ সালামও দেয় না। হুম, আমি কি এমন করছি জীবনে বলেন?
আমার জীবনে কি এমন অর্জন আছে? রাস্তায় বেরোলে মানুষের ভালোবাসা, মানুষের সালাম দেওয়া, তারপর মানুষের আদর করে কাছে নেওয়া। আপনাকে ইন্টারেস্টিং একটা জিনিস আপনার সাথে শেয়ার করি। হুম, আমরা কিছুদিন আগে আমাদের ঢাকাতে একটা বিজনেস আছে। হুম। সেটার উদ্দেশ্যে ঢাকা আসছিলাম। আসার পরে আমাদের গাড়ির চাকা ব্লাস্ট হয়ে যায় হচ্ছে এই পোস্তগোলা ব্রিজের উপরে। আচ্ছা, 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 আচ্ছা। তো মামা আমি দুজনে হুম। এই কাজগুলো পারি আরকি, গাড়ির হুম, হুম, হুম। টুকটাক কাজ। বাহ! তো দুইজনে মিলে রাস্তার মধ্যেই ওই চাকা গাড়ি ঠিক করতেছিলাম। চাকা খুলতেছি হুম, আরকি। তো এর মধ্যে লোকজন যাইতেছে, এই একটু ভিডিও করতেছে, একটু ছবি তুলতেছে। হ্যাঁ, আমরা আমাদের মতো কাজ করতেছি। তো চাকা চেঞ্জ করে আমরা আবার ওই যে নতুন যে চাকাটা আছে, এইটা নিয়ে ব্রিজের নিচ দিয়ে যেয়ে ওই ওপারে যেয়ে হচ্ছে এক দোকানে গেছি। তো ও সালাম দিল ১ম এ দোকানদার। সালাম দিয়ে মনে হয় ২ থেকে ৩ মিনিটের মধ্যে ও হচ্ছে যে চাকাটারে লাগাই দিছে। হুম, হুম, হ্যাঁ, আমি ওরে রিকোয়েস্ট করছি টাকা নেওয়ার জন্য, বিল হুম, নেওয়ার জন্য। হুম, ওর তো ইয়া হুম। হইছে। অবশ্যই, অবশ্যই। ও খুন কবুল ভাই বিল নিবেই না আমাদের কাছ থেকে। বিশাল, মানে বিশাল। পারলে হচ্ছে যে কি বলবো, ওরে এমন এত চেষ্টা করতেছি টাকাটা দেওয়ার জন্য, ওই ভাই টাকাটা নিতেছেই না। যাই হোক পরে অনেক কষ্টে দিছি। এই ম্যাক্সিমাম জায়গায় ভাই আমাদের সাথে এটা হয়। ধরেন কোনো রেস্টুরেন্টে গেছি খাইতে, হুম। ভাই টাকা নেবো না। দেখেন ও কিন্তু আমার কাছ থেকে কোনো ধরনের ভিডিও নেয় নাই, কোনো হুম, স্পন্সরও করা নাই, কিচ্ছু হুম, না। হুম। আমি ওখানে গেছি, খাওয়া-দাওয়া করছি অথবা কোনো এক জায়গায় দাঁড়াইছি, দোকান থেকে কোনো একটা জিনিস নিছি, টাকা নিবে না। তা আপনি এই ভালোবাসা কই পাবেন বলেন? এক্সাক্টলি। আপনি টাকা দিয়ে কিনতে পারবেন এগুলা? সম্ভব এটা? ওই যে বললাম আপনি ঢাকায় ১০ তলা ৫ টা বাড়ি আছে, ১০ টা বাড়ি আছে। আপনি এই সম্মান পাবেন? না, না, এই অবশ্যই। বয়সে আল্লাহ যতটুকু দিছে যে ১০০০ বছর সেজদায় পড়ে থাকলে তো শেষ করতে পারব না। হুম, অবশ্যই। এটা আল্লাহ তাআলার রহমত, এবং এই আল্লাহ তাআলা যে একবারে কত ভালোবাসেন আমাদেরকে, এটা হচ্ছে তার একটা নিদর্শন। সেজদায় পড়ে থাকলেও শেষ করতে পারব শেষ না। করুন অবশ্যই। আপনার ছোট একটা ভাগিনা আছে। জি, ভিডিওতে প্রায় টাইমে দেখা হয়। হ্যাঁ। ওর সম্পর্কে কিছু বলেন দেখি শুনি। ভাগিনা হচ্ছে আ আমার ভাগনা না, শুধু একটা ভাগ্নিও আছে। আচ্ছা, আচ্ছা। আপনারা হয়তো ভাগনাকে হচ্ছে যে প্রায় টাইমে ভিডিওতে দেখি ওকে নিয়ে ভিডিওতে আপনি দেখেন, করেন। ভাগ্নিকে তো আর দেখা সম্ভব না। আমার অনলাইনের পেছনের যে জার্নিটা আরকি, হুম, পেছনের। আপনি জানেন যে আপনি Facebook পেজ চালান, হুম। YouTube চ্যানেল চালান। এক্ষেত্রে হচ্ছে একটা প্রতিবন্ধকতা থাকে। অবশ্যই। অনেক কিছু ফেস করতে হয়, অনেক সমস্যা হয়। হুম, এগুলা ঠিক করবে কে? আমার ভাগ্নি, আমার মনে হয় না আমাদের ওই পুরো উপজেলার মধ্যে, ২ উপজেলার মধ্যে ওর সাথে ইংরেজিতে পারবে এরকম কোনো লোক আছে। মাশাআল্লাহ। ওর অ্যাকসেন্ট এত সুন্দর, আপনি যেকোনো অ্যাকসেন্টে ওরে কথা বলতে বলবেন। ব্রিটিশ অ্যাকসেন্ট বলেন, আমেরিকান অ্যাকসেন্ট বলেন, সব পারে ও। যখন আমাদের কোনো সমস্যা তৈরি হয়, যখন আমাদের কোনো অফিসের সাথে যোগাযোগ করতে হয় আমেরিকাতে অথবা ইংল্যান্ডে, বিশেষ করে আমেরিকাতে, তো ও হচ্ছে একেবারে অনর্গল তাদের সাথে কথা বলে। মানে আমি তো পারি না হুম, ওইরকমভাবে ওর মতো কথা বলতে। আমার অ্যাকসেন্টে ভুল হবে। হুম, ওর হয় না। ওরে আমি মাঝে, মাঝে বলি যে, "তুই আস্তে কথা বল।" ওই উনারে কথা বলার সুযোগ দে। হ্যাঁ? মানে ওর কথার এত স্পিড এবং ও এত সুন্দর করে বুঝাইতে পারে। হুম, ওর এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। ওই কাজগুলা করে। আমার এডিটিং বলেন, এটার বড় একটা সমস্যার সমাধান করে ও। এডিটিং ও করত। বাট এখন এসএসসি পরীক্ষা দিবে আগামী বছর। হুম, একটু গ্যাপ নিছে। ওই যে ভাই আছে, হুম, হুম, ভাই মোটামুটি আমার সাথে করে এগুলা। আর আরেকটা বিষয় হচ্ছে ভাইগনার কথা বললেন। ভাইগনা হচ্ছে ছোটবেলা থেকেই হচ্ছে আমাদের সাথে অনেক কানেক্টেড। হুম, আমি যেরকম আমার মামাদের সাথে কানেক্টেড, হুম, আমার ভাইগনাও আমার সাথে কানেক্টেড। হুম, হ্যাঁ? ওরা যেরকম ধরেন বৈষম্যের শিকার হইছে, আমি যেরকম বৈষম্যের শিকার হইছি, ২ টা মিলে যায় আরকি। হুম। হ্যাঁ? তো এই কারণে হচ্ছে যে আমার সাথে আমার ভাইগনার অনেক ভালো সম্পর্ক। আমার ভাগ্নির অনেক ভালো সম্পর্ক। আমার বোনের অনেক ভালো সম্পর্ক। যাক মাশাআল্লাহ, জি। এটা খুব ভালো। পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ। অনেক ভালো। না জি। দেখি ভাল লাগে। ভাগিনাটা ছোট মানে কম মিষ্টি আসে লাগে। এখন। এখন যদিও কম আসে, বাট আসলে অনেক মজা করে ও। হুম, ও যদি একবার হাসা শুরু করে, ওরে থামানো যায় না। বুঝতে পারছি। ভাইয়া আপনাদেরকে যখন আমাদের টিম থেকে ১ম রিচ করছিল, তখন জি, আপনারা বলতেছিলেন যে আমরা কোন ধরনের পডকাস্ট, কোন ধরনের স্টুডিওতে অ্যাটেন্ড করব না। জি। কেন না আসলে? কেন আসলে অ্যাটেন্ড না করার সিদ্ধান্ত ছিল? এইটা যদি বলতে হয়, আমি সরাসরি আপনারে বলি। হুম, মানে ধরেন আমি আমার কথা যখন বলে গেছি, আপনি আরজে কিবরিয়া ভাইকে চিনেন। হুম, ভাইয়ের ওখানে যখন বলছি, আমার কাছে মনে হইছে যে আমি তো আমার কথা বলছি একবার। হুম, আবার কার কাছে বলব? এরপরে তখন ২ বছর পার হয়ে গেছে। হুম। ২ বছরে আরো অনেক কথা জমা হইছে। জমা হয়েছে না? এই যে আজকে এসে বলে গেলাম। তো এখন অনেক বিষয় আছে যে আমাদের প্রতি ওই ইয়াটা থাকে, এক্সপেকটেশন থাকে যে তারা বলবে। অনেক কিছু আছে। আমাদের দায়বদ্ধতা আছে যে মানুষকে জানানোর, বোঝানোর যে কোনটা ঠিক, কোনটা বেঠিক আমরা এখন বুঝি। তখন বয়সও কম ছিল, ম্যাচুরিটি কম ছিল, জানতামও কম। তো এই বিষয়গুলো তখন মনে হইতো যে আর কোথাও যাব না। লাস্ট ২ বছর পরে আপনার এখানে আসছি। ২ বছরে হুম, অনেক জায়গা থেকে বলা হইছে। বাট আমরা আসলে কোথাও যাইতে ইচ্ছুক না। আমরা ওইখানেই থাকতে চাই। ওই গ্রামে পড়ে থাকতে চাই। শহরে আসতে চাই না।
এটা তো আমার জন্য অনেক বেশি অনার যে আমার কাছে না চলে ভাই আসছে। এটা না, আমি মানে থাকে না মানুষের একটা ইয়া হুম। যে আমি আপনার আপনার লাইফের ইয়া কি, মানে গোল কি? আমারে যদি বলেন আমি আমার ব্যাপারটা আপনাকে বলব, আমি ওইখানেই থাকতে চাই। ওইখানেই আমি কবরস্থান আছে আমার, আমি সেটা ঠিক করতেছি এবং আমার কাছে ভাল লাগে যে আমি কবরস্থানের পাশ দিয়ে হাঁটি। আমার কাছে আপন মনে হয়, আরে আমি তো এখানেই থাকবো। আপনার কাছে মনে হইতে পারে যে আরে ভয় পেতেছে বা কবর দেখে ভয় পায়। আমার কাছে মনে হয় না এরকম। যে আমি তো এখানেই থাকবো, আমার এখানে এনে রেখে যাবে। আমার কাছে এগুলো ঠিকঠাক মনে হয় আরকি। অনেকে মনে করতে পারে যে এগুলা কথার কথা বলতেছে, এরকম না। ভেতর থেকে যেগুলো আসে সেগুলাই বলতেছে। অবশ্যই। ভাইয়া গল্প অনেক হচ্ছে। আমরা জি, এখন এমন কিছু প্রশ্ন করবো আরকি। খুব বেশি না, আপনার লাইফ থেকে আরকি কিছু জিনিস জি। প্রশ্ন রাখবো। সেটা হলো যে ১ম যে জিনিসটা হলো কি, কৃষি জার্নিতে কাকে দেখে আসলে আসা হয়েছে? কোনো অনুপ্রেরণার মানুষ আছে কিনা? না, কেউ নাই। কেউ কোনো নাই। অনুপ্রেরণার মানুষ নাই। একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই যে শিখেছো কোথায়? ঠেকেছি যেথায়। ঠেকে গেছি, শিখছি তখন। তখন শুরু করছি। এর পরবর্তীতে আসলে আমার মানে যদি বলেন যে হুম, কৃষিতে কাদেরকে দেখে শিখছো? হুম। কাকে না, কাদেরকে দেখে যদি শিখছো বলেন, তাহলে আমি বলব আমাদের গ্রামে যারা কৃষিকাজ করে তাদেরকে দেখে শিখছি। তাদের একটা অবদান আছে। আমার কাছে একটা জিনিস মনে হয় কি, আমি নিজে যখন যেহেতু কৃষি ভার্সিটিতে পড়ছিলাম, তো মানে পড়তেছি, সেহেতু কিছু জিনিস আসলে দেখা যায় কি, আমাদের কৃষকরা খুব বেশি আসলে মানে বুদ্ধিমান হয় না। কেন হয় না আমি একটু বলি আপনাকে। এত পরিমাণ এবার পেঁয়াজ নষ্ট হইছে। আপনি হয়তোবা তো জানেন ইয়াটা। এই পেঁয়াজগুলাকে কিন্তু তারা কোনো কাজে ইউটিলাইজ করতে পারে নাই। কেন পারে নাই? কেন? পেঁয়াজ তো চাইলে কিন্তু এটাকে পাউডার করে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলোতে পাঠাতে পারত। এখন আপনি বলতে পারেন পাউডারের মেশিন নাই, এটা নাই, সেটা নিয়ে অনেক প্রতিবন্ধকতা দেখাতে পারেন। হয়তোবা সরকার থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার কারণে এটা হয় নাই। বাট আমাদের যারা আসলে কৃষক পর্যায়ে আছে, তারা যদি আরেকটু বুদ্ধিমান বা আরেকটু যদি একটু আ কি বলে শিক্ষিত হয়, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এই সেক্টরটাকে আরো বেশি উন্নত করতে পারবো। এখন আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা। কারণ হলো কি, মানে শিক্ষাটা অনেক বেশি দাম। আমরা একটা প্ল্যান করছি যে আমরা এটারে পচতে দিব না। ছোট করে কেটে, হুম, মানে পেঁয়াজ কেটে, যেহেতু পাউডার বানাইতে পারতেছি হুম, না, হুম, হুম। এটাকে আমরা ভাজবো। ভেজে তারপর সংগ্রহ হ্যাঁ, করব। হ্যাঁ, এটা ভালো একটা আইডিয়া। হ্যাঁ, এটা আমরা করতে চাইছি। কিন্তু ওই যে বললাম না, এবছর পেঁয়াজ পচার পেছনে কিছু কারণ আছে। পেঁয়াজ উঠানোর আগে বৃষ্টি হইছে হুম, এবং তখন পেঁয়াজগুলো নরম ছিল, পরিপূর্ণভাবে পাকে নাই। হুম। হ্যাঁ? যে কারণে পেঁয়াজ নষ্ট হইছে। আর এবারে হইছেও বেশি। আল্লাহ দিছেও বেশি, হুম, নিছেও হুম, বেশি। হুম, হুম, এবার ধরেন গত বছর পেঁয়াজ হইছে পার বিঘায়, আমাদের এখানে ধরেন ৫২ শতকে বিঘা, ৮০ মণ, ১০০ মণ, ১২০ মণ এরকম। এবার কম যে জমিতে হয়েছে সেখানে হয়েছে ১৫০ মণ, অনেক মাশাআল্লাহ। ২০০ মণ এরকম করে হয়েছে পেঁয়াজ। হ্যাঁ? আমি আপনাকে কেন বললাম যে একটু যা বললেন বুদ্ধিভিত্তিকভাবে হুম, চলা হুম, উচিত। হুম, হুম, অবশ্যই। সেক্ষেত্রে যে জিনিসগুলা সমাজে চাহিদা আছে হুম, বা বাজারে চাহিদা আছে, আপনি সেই জিনিসগুলোর দিকে ঝোঁকেন। হুম, ধান চাষ আমাদের ওদিকে হইতো। আপনি এখন কোথাও পাবেন না ধান চাষ করে। আমরা করি একটু আশেপাশে, একটু ওই বনে ধান, লাগায় না। হুম। বিলের সাইড যেটুকু আছে ধরেন ১৫-২০ বিঘা জমি আছে যেখানে লাগায়। আর হাজার একর জমি সব পেঁয়াজ, পাট এগুলা। কৃষিতে সফল হওয়ার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার আপনার মনে হয় আপনার জার্নি থেকে, যা ১০ বুদ্ধিভিত্তিক বছর? কৃষি কাজ করা। শুধু হ্যাঁ, বুদ্ধিভিত্তিক? বুদ্ধিভিত্তিক কৃষি কাজ করা। মানে আপনি তো পরিশ্রম করতে পারবেন। হুম, শুধু পরিশ্রম দিয়ে হবে না। একটু বুদ্ধিভিত্তিক কাজ করতে হবে। যে বাজারে কোন জিনিসের চাহিদা আছে, হুম, কোনটার দাম বেশি আছে, কোনটা করলে আমার লস হবে না, এটা নিজে চিন্তা করতে হবে আগে। তারপরে আপনাকে সেটা উৎপাদন করতে হবে। ওই যে আমি ১ম না, আমি সব জায়গায় এটা বলি। উৎপাদন করা কঠিন কোনো কাজ না। সবথেকে কঠিন কাজ হচ্ছে মার্কেট ওটাকে করা। বাজারজাত করা। বাজারে ভালো দাম পাওয়া যাবে কিনা, এইটা করা। আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। হুম, আমরা রিসেন্টলি একটা প্ল্যান করছি যে আমরা পোল্ট্রি মুরগি উঠাবো। হুম, পোল্ট্রির জাতটাকে হুম, আমরা বাজারজাত করব। এখন আমাদের জায়গা থেকে আপনি কি মনে করতে পারেন? আমাদের কাছে কি আশা করতে পারেন যে আমরা কত পিস করে উঠাইতে পারি? ধরেন একজনকে যদি বলি, সে বলবে যে ভাই ১,০০০ উঠান। ১,০০০ পোল্ট্রি উঠে আপনি টেস্ট করেন। আমরা আনছি মাত্র ১০০। ১০০ পোল্ট্রি মুরগি এক ঘরের কোনো এক জায়গায় পালতেছি। আমরা আজকেও, আমি সকালে যখন এখানে আসছি, আমাদের খামার ঘুরে আসছি, ৬০০ গ্রাম ৭০০ গ্রাম এরকম ওজন হইছে। তো বললাম যে এই ১০০ রে ৬ মাস পালবো। ১০০ করে। হ্যাঁ? ১০০ ৬০০ পালবো এরকম। ৬ মাস পালার পরে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করার পরে ৫০০ উঠাবো। আমি হুম, একসাথে কখনোই আগাবো না। এজন্যে যারাই করুক, কৃষিকাজই আপনি করেন, আপনি যে কোনো সেক্টরই করেন, মুরগি পালেন, অল্প দিয়ে শুরু করেন। অল্প দিয়ে শুরু করেন। আমি তো হাতে পায়ে ধরে বলি। যদি বলেন যে ভাই আপনি দাঁড়ান, আমি আপনার পা পা জড়ায় ধরে বলি যে ভাই অল্প দিয়ে শুরু করেন। আপনার কাছে ৳৫,০০,০০০ আছে। হুম। আপনি ৳৫,০০,০০০ দিয়ে যদি একসাথে নেমে যান বিজনেসে, তাহলে আপনি পরবর্তীতে সার্ভাইভ করতে পারবেন না আর। কোনো কারণে আপনার লস হইলো, আপনি তখন কি করবেন?
আমরা পরামর্শ দিই, ধরেন ৫ লাখ টাকা আছে, মাত্র ৫০,০০০ টাকা দিয়ে শুরু করেন। ৪.৫ লাখ টাকাই পকেটে রেখে দেন। ৫০,০০০ টাকার উপর দিয়ে যাক, আপনার বেশি সমস্যা হবে না। লাভ হইলে আস্তে পরে আরও ৫০,০০০ যোগ করেন। ১ লাখ হইল। এরপর আরেকটু লাভ হইলো, ওইখানে আপনি আরও ১ লাখ যোগ করেন। এইভাবে আপনি আস্তে, আস্তে আগান। একসাথে দরকার নেই। অল্প দিয়ে শুরু করেন। বেশি দিয়ে শুরু করতে গেলেই সমস্যা। এটা হচ্ছে যারা প্রান্তিক, একবারে ছোট করে শুরু করতে চায় তাদের ক্ষেত্রে। আর আপনার কোটি, কোটি টাকা আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন না করবেন ওইটা আপনার ব্যাপার। ওই ব্যাপারে আসলে পরামর্শ লাগেও না। যার আছে তার গেলে এক্সপার্টাইজ সমস্যা দিয়ে কি? আসলে সব করে ফেলতে পারে। হ্যাঁ, যার আছে তার গেলে সমস্যা কি? যার নাই তার গেলে তো সমস্যা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ভাই কৃষিকাজকে কিন্তু ইসলামে খুব ভালো ফলাও করে বলা হয়েছে। আমাদের আ নবীজি থেকে শুরু করে তারাও কৃষিকাজকে অনেক বেশি প্রায়োরিটি জি। দিত। আ এটাও কি একটা কারণ ছিল কৃষিকাজ নিয়ে আসার পিছনে? না, ওই যে ১ম বললাম যে আমার আসলে কোনো উদ্দেশ্য ছিল না হুম, এদিকে আসার। আমি অলস মানুষ। কোনো কাজ করব এটাই তো আমার উদ্দেশ্য ছিল না। হুম, কিন্তু পরবর্তীতে যখন আমি আস্তে, আস্তে বুঝতে শিখছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য জরুরি ছিল। হ্যাঁ? হুম, এই পেশাটাই আমার জন্য জরুরি ছিল। কারণ আমার ভিতরে বেশি পরিমাণে কাজ করে হচ্ছে যে মৃত্যুর ভয়, বা মরে যাবো, দুনিয়ায় থাকবো না। আরেকটা জীবন আছে, সেখানে যেয়ে এখানকার জবাবদিহি করতে হবে। এই জিনিসগুলো যেহেতু কাজ করে, সেহেতু মনে হয় যে একটা স্বাধীন পেশা, বা হচ্ছে যে এমন কোনো কাজ যেখানে আমার কোনো জবাবদিহিতা নাই, যেখানে আমি চাইলেই হারাম থেকে বাঁচতে পারবো, বা যেখানে আমি সুন্দর করে আমার লাইফটা লিড করতে পারবো, অল্পতে তুষ্ট থাকবো, একটা ছোট্ট ঘর হলেও সেখানে আমি থাকতে পারবো। এই জিনিসগুলো আমার মধ্যে কাজ করতে শুরু করে পরে আস্তে, আস্তে। আর এখন তো একেবারে উল্টে গেছে সবকিছু। কোনো কিছুই মনের মধ্যে আসে না। মন চায় যে সবকিছু ছেড়ে দিয়ে শুধু আল্লাহর দিকেই থাকি, অন্য কোনো দিকে আর নজর না দিই। এই যে মাঝে, মাঝে আমি বাইরে বলি, আমরা যখন এডিটিং করি রাত্রে, তখন বলি যে, "ভাই কি হবে এইগুলা দিয়ে? এই যে, যে কষ্ট করতেছি, ঠাস করে এখনই যদি একটা স্ট্রোক করি, অথবা যদি হুম, ধরেন হুম, হার্ট অ্যাটাক করি, এখনই যদি মরে যাই, তো ধরেন আমার পকেটে যে কয়টা টাকা আছে, আপনারা এই যে যারা আমার সাথে বসা আছেন, আমার প্যান্টটারে ১ম এ কাটবেন, কাইটা টাকাগুলো বের করবেন, প্যান্টটারে ডাস্টবিনে ফালাই দিবেন।" হ্যাঁ? হুম, ধরেন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ওই জামাকাপড়গুলোও কেউ নেয় না। মারা যাওয়ার পরে তার হুম, সম্পত্তির ভাগ নেয় সবাই। কিন্তু হুম, তার জামাকাপড় ওই যে কবরের উপরে, বা দাফন করার আগে যে চাদরটা উপরে থাকে, সেগুলো আর কেউ নেয় না। ওগুলো ফালাই দেয়। ওগুলো গরিব মানুষের দিয়ে দেয়। তার সম্পদের ভাগ নিতে চায় সবাই। কিন্তু তার জামাকাপড়ও নেয় না, তার পোশাক-আশাকও কেউ নিতে চায় না। পকেটে টাকা থাকলে সেটা হালাল, সেটা ভাল লাগে। কিন্তু ওই তার পোশাক-আশাক এগুলো ভাল লাগে না। তো এগুলা জীবন থেকে অনেক কিছু শিখছি। এখন আর মায়া নেই কোনো জিনিসের প্রতি। তাহলে সুখী হওয়ার জন্য জীবনে কি দরকার আপনার মনে হয়? সুখী হওয়ার জন্য সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে অল্পতে তুষ্ট থাকা। এটাই। হ্যাঁ, আপনার যা আছে তাই নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যত শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তত বাড়ায় দিবে। আমার জীবনে ভাই শুকরিয়ার কোনো শেষ নেই। আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার কথার ভিতরে, আমার কাজের ভিতরে আল্লাহর কত বেশি শুকরিয়া। আমি যেখানেই যাব, যেখানে আসবো, জীবনে কোনো কিছু করব, সবকিছুর ভিতরে আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এই হইছে আলহামদুলিল্লাহ, না হইছে আলহামদুলিল্লাহ। সমস্যা নেই। আমার বাপ এমন, আমার মা এমন। জীবনে এইজন্য কোনো বিষয় আইসা আমাদের কাছে বেশিদিন থাকে না। মানে কোনো সমস্যা এসে আমাদের কাছে বেশিদিন থাকে না। সমাধান হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ ঠিক করে দিবেন। তার আল্লাহ মানে দুনিয়ায় পাঠাইছে, আল্লাহই ঠিক করে দিবেন। জি। তার মানে আলহামদুলিল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কথায় বা কাজের সাথে বলা উচিত। ইনশাআল্লাহ, তারপরে মাশাআল্লাহ। এইটা তো একজন মুসলিম হিসেবে অবশ্যই আমার জরুরি। আর হুম, দ্বিতীয়ত হচ্ছে যে শুকরিয়া করলে আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ বলছেন, "শুকরিয়া করো, আমি তোমাকে বাড়ায় দিব। শুকরিয়া যদি না করো, কমাই দিব। শুকরিয়া না করলে অভাব দিব। শুকরিয়া না করলে যা চাও তা পাবা না। শুকরিয়া করো, বাড়ায় দিব।" অল্প আছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ ওয়াদা করছে, তো আল্লাহর কথা কি মিথ্যা হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ যেটা বলছে সেটা হবেই। সেটা হবেই ভাই। শুকরিয়া করলে বরকত বাড়ে, জিনিসের মহত্ব বাড়ে। আপনি যদি শুকরিয়া করেন, দেখবেন আপনার লাইফে এটার বড় একটা পরিবর্তন আসবে শুকরিয়ার ক্ষেত্রে। হুম। সামনে ১০ বছর পরে বিসমিল্লাহ এগুলোকে কোথায় দেখতে চাচ্ছেন? বিসমিল্লাহ এগ্রোর প্ল্যান হচ্ছে সামনে ১০ বছর পরে আমরা বড় একটা খামার, অলরেডি আমরা হাতে নিছি সেই প্রজেক্ট। সেটা খুব শীঘ্রই হয়তো আমরা পাবলিকলি নিয়ে আসব। হুম, এবং এটাকে আমরা বাংলাদেশের মধ্যে গরুর খামারের সেক্টরটা বিশেষ করে এমন একটা পর্যায়ে নিয়ে যাব, যেটা আসলে যাতে করে মানুষ শিখতে পারে হুম, এবং এই সেক্টরে মানুষ যাতে আসে। হুম, আমি সবাইকে পরামর্শ দেই যে আপনারা আসেন, দেখেন, এবং এর পাশাপাশি আমাদের থেকে এতটুকু জানেন যে আমাদের প্রতিবন্ধকতা কোথায়, কোথায় ছিল এবং কোন, কোন জায়গায় লস হয়। লাভ হলে তো সেটা আপনি আর বলবেন না। হ্যাঁ? লসই তো মানুষ বেশি বলে। হুম, তো লসের জায়গাগুলো আমি বলে দিব, এবং লাভ কোথায় হয় আমরা সেটাও বলে দিব, জানাই দিব আপনাকে। যে গরুর কোন, কোন সেক্টরে লাভ হয়।
মানুষ মনে করে না যে ভিডিও করলেই খালি লাভ আর লাভ, ওরকম না, লস তো আছেই, প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতাগুলো আমরা দেখাই দিব। আপনি ফেস করছেন কখনো? হ্যাঁ, প্রতিবন্ধকতা তো অনেক ফেস করছি জীবনে। মানে গরুর ওই ইয়াতে খামারে? গরুর খামারে করছি, কিন্তু ওই যে গরুর খামারের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে একনিষ্ঠভাবে লেগে থাকা এবং যত্ন করা। হুম, হুম, হুম। আপনার যখন কোনো জ্বর হয়, অসুস্থ হন, হুম, হুম, হুম। আপনার পরিবারের লোকজন আপনার যদি বেশি যত্ন করে ভাই, তাহলে আপনি দেখবেন যে আপনার ডাক্তার তেমন একটা লাগবে দ্রুত না। সুস্থ হয়ে যায়। আপনি এমনিই সুস্থ হয়ে যাবেন। হুম, গরুর ক্ষেত্রেও তাই। আমাদের গরুর খামারের ধরেন কোনো একটা গরু যদি একটু অসুস্থ হয়েছে কখনো, আমার মনে হয় যে একেবারে তুলকালাম কাণ্ড শুরু হয় আমার, বিশেষ করে। এইটা ওইটা বা ঘরোয়া চিকিৎসা যা আছে আমাদের, এগুলা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, শুরু করে দিই চিকিৎসা। এবং ওর যত্ন করা, ওর জায়গাটা পরিষ্কার রাখা, ওরে গোসল করায় দেওয়া, ওর শরীর মুছায় দেওয়া। এই কাজগুলো আমার হয়। আর আমার অভ্যাস এটা, যেকোনো জিনিস তড়িৎ গতিতে করে ফেলা। যে না, আমি ওর অসুস্থ হতে দিব না ইনশাআল্লাহ। আমার পুরো এই জার্নিতে ধরেন ২০১৪ সাল থেকে নিয়ে শুরু করে ২০২২, ৮ বছর, আর এখান থেকে ৪ বছর, ১২ বছর। হুম। এই ১২ বছরে আমার খামারে একটা গরু মারা গেছে মাত্র। এবং এই একটা গরু মারা যাওয়ার পেছনে আমার নিজের গাফিলতির কারণে মারা গেছে। আমি চিকিৎসাটা ঠিক মতো দিতে পারিনি এবং সময় মতো দিতে পারিনি। আমি ওই সময় অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, অন্য খামার নিয়ে ব্যস্ত ছিলাম। এই জন্যে গরুটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। মানে নিজের সন্তানের মতো আরকি, একদম ভালো মতো। একদম। আপনি যে কোনো জিনিস নিজে না করলে ভাই সমস্যা। কোনো সমস্যা। নিজের করাটা জরুরি এবং নিজে লাইগা থাকা জরুরি। আপনার খামারে তো গরু, কোয়েল বললেন, হাঁস বললেন, মাছ সবই আছে। কোনটাতে সবচেয়ে বেশি লাভ আসে? গরুতে। গরুতে। জি। আপনি সবকিছু মিলে একটা গরু বা ২ টা গরুর সমান তো হবে না। আমি গরুর দিকে ফোকাস করি কেন? আমি হুম, আপনাকে বলছি এই কারণেই, ধরেন যেখানে গরুর দুধের দাম বেশি আছে, হুম, আপনি সেখানে দুগ্ধজাত গরু পালন করেন, গাভী পালন করেন। যেখানে মাংসের দাম ভালো আছে, আপনি সেখানে মানে ষাঁড় গরু পালন করেন অথবা মোটা তাজাকরণ করেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ওই যে বললাম মার্কেট ম্যানেজমেন্ট বুঝি না। হুম। মার্কেট ম্যানেজমেন্ট না বুঝলেই হচ্ছে আমাদের সমস্যাটা তৈরি হবে। যেখানে যেটা দরকার আপনি সেখানে সেটা করতে হবে। আমাদের এখানে সবই চলে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে জায়গাগুলো আরকি, ফসলের জায়গা যেগুলা, এখানে ভাই সবকিছু হয়। মাটিগুলো এত ভালো হুম। যে এখানে সব হয়। আপনি যেকোনো ফসল এখানে ফলাইতে যাবেন, হবে আলহামদুলিল্লাহ। এটা একটা অবশ্যই। পজিটিভ দিক আমাদের জন্য। অবশ্যই ভাইয়া। অনেকক্ষণ আড্ডা দিলাম ভাইয়া। মানে আড্ডা দিলে শুধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। জি। মনে হচ্ছে আপনার মাজা ব্যথা হয়ে গেছে না, অনেকক্ষণ বসে থাকতে, থাকতে। কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ। ভালোই লাগলো কথা বলে আপনার সাথে। না, আমরা অনেক বেশি খুশি হয়েছি সত্যি বলতে। মানে আপনি আসছেন এবং ওই যে বললেন না আরজি কিপ্টে ভাইয়ের শো এর পরে ২ বছর পরে আমাদেরকে অনার করছেন, সম্মান করছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আসলে সত্যি বলতে গেলে। এগ্রিকাস্টের শুকরিয়া, জন্য অনেক আপনাদেরও বড় পাওয়া। শুকরিয়া। আপনারা অনেকদিন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করছেন। হ্যাঁ, আমরা আসলে অবশ্যই, অবশ্যই আপনাদেরকে ভাইয়া। সাড়া দিতে পারিনি। আমাদের কাজের ব্যস্ততা থাকে। ওই যে বললাম, সকাল থেকে নিয়ে শুরু করে দুপুর পর্যন্ত, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে ভোররাত। এই যে বিশাল একটা জার্নি আমাদের যায়, যে কারণে আসলে আমরা কারো কোনো বিষয়ে সাড়া দিতে পারি না। এটা আমাদের আসলে কি বলবো? আমরা যেহেতু গ্রাম থাকি, এজন্য একটু সমস্যা হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে, একটু বলে রাখি, সেটা হুম, হচ্ছে শিওর। আমাদের এখানে যারা আসে আরকি, শুক্রবারে যেহেতু আসার কথা আমরা বলি, আমাদের অফিসে নাম্বার আছে। কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকে ভিডিওর। ওখানে যোগাযোগ করে আসলে আমাদের জন্য সবথেকে বেশি সুবিধা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে আশেপাশে কোনো হোটেল নাই। অনেক দূরে, হুম, দূরে। হুম, এদিকে ভাঙায়, এদিকে টেকেরহাট, এত দূরে, দূরে, অনেক দূরে। প্রায় ৩০-৪০ কিলোমিটার দূরে। হুম, তো যারা আসে আমরা বলি যে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসলে আমরা ঠিকানা দিয়ে দিব। আর রাত করলে আসলে গ্রাম তো হুম, প্রবলেম একটু হয়ে প্রবলেম যায়। হয়। আপনি গ্রামের রাস্তা দিয়ে রাতের বেলায় যাওয়াটা নিরাপদ না। সো একটু আমাদেরকে জানায় আসা কিউরিওসিটি থেকে জরুরি। একটা কোয়েশ্চেন করি। তাহলে কেন ওপেন রাখছেন? মানে আপনারা তো চাইলে তো জিনিসটাকে কাউকে আসা বন্ধ করে দেওয়া, হাইড রাখা জিনিসটা তো চাইলে করতে পারতেন। এইটা একটা মানব সেবা বলতে পারেন, যে মানুষকে আমাদের এই বিষয়গুলা জানানো দরকার এবং আমরা যা করি, মানুষের অনেক কিউরিওসিটি থাকে। মানুষ আমাদের এখানে আসে। আমি চাই না এটা বন্ধ হোক। মানুষ আসুক। আমার সমস্যা নেই। আপনি এত অসুস্থ হন তাও সমস্যা না। না, সমস্যা নেই। ইনফ্যাক্ট এমনও হইছে, ধরেন অসুস্থ, হ্যাঁ, প্রচণ্ড অসুস্থ। লোকজন আসছে, অনেক লোকজন আসছে। আমার ওঠার মতো কোনো পরিস্থিতি নাই। জানালা খুলে দিয়ে, জানালা দিয়ে সবার সাথে কথা বলছি। তারপরও আমি কাউরে বিদায় জানাইনি যে, "না ভাই আইসেন না।" হুম, তবে রাত হয়ে গেলে আমাদের জন্য সমস্যা। যদি ধরেন রাত ৯টা-১০টা বেজে যায়, আমাদের যেহেতু বাড়ির মধ্যেই খামার, সো আমাদের নিজেদের সিকিউরিটি একটা ব্যাপার থাকে এবং এই পশু পাখিরও একটা সিকিউরিটির ব্যাপার সিকিউরিটি থাকে। আছে এজন্য আমরা অবশ্যই। রাতের বেলা কাউরে অ্যালাও করি না। অবশ্যই। ভাই আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? জি, সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলব। সেটা হচ্ছে যে, যে পেশায় থাকেন, যে যাই করেন, লেগে থাকতে হবে। হুম, ধরেন আপনি একটা মুরগি পালতেছেন, ওই মুরগিরই প্রতিদিন খাবার দেন।
হুম, ওর পিছনে লেগে থাকেন। কন্টিনিউ একটা জিনিসের পিছনে লেগে থাকলে সফলতা আসবেই। হুম, এটা সব থেকে জরুরি। এই যে আপনি পডকাস্ট করতেছেন, আপনি নিজে বুঝতেছেন না হুম, হুম, অবশ্যই। যে এটা শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত আপনার কাছে এরকম অনেকবার মনে হইতে পারে যে ভাই আরে ভাল লাগে না, এটা চলে না বা চলতেছে না, চালাইতে হুম, পারতেছে না, বাদ দিই, তাইলে এইখানে আসতে পারতাম না। আপনি লেগেছিলেন বলেই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। এই বিসমিল্লাহ এগুলো জার্নিটা এরকম বলতে পারেন যে আমরা কখনোই লেগে থাকাটাকে ডিনাই করতে পারি নাই যে একদিন গ্যাপ দিব, 5 দিন গ্যাপ দিব, হবেই না এরকম। আমাদের কাজ আমাদের করতেই হবে। যারাই লেগেছিল তাদেরই সফলতা আল্লাহ তাআলা দান করছেন। এই ছেড়ে দিব, হবে না, আমাকে দিয়ে হবে না, এগুলা হবে না। কনফিডেন্স থাকতে হবে নিজের এবং পরিবার, সমাজ, পরিবার না চাইলে তো আসলে করা যায় না। তারপরেও সবার উদ্দেশ্যে এটাই বলব, পরিবারের সাপোর্ট থাকা অবশ্যই জরুরি। যারা এই হুম, কাজগুলা করবেন, পরিবারের সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন। নাইলে আসলে কঠিন হয়ে যাবে অনেক। অবশ্যই। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেকটা সময় দিছেন জি, এবং অনেক শুকরিয়া। কষ্ট করে অনেক দূর থেকে আসছেন। মাশাআল্লাহ, শুকরিয়া। থ্যাংক ইউ ভাইয়া আর আসার জন্য। আর ইনশাআল্লাহ আরো ২ বছর বা ৩ বছর পরে যদি সুযোগ হয় আপনার নেক্সট জার্নির গল্পগুলো আবার তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।